আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আগেও আমরা পেয়েছি। আমাদের ফেসবুক গ্রুপে সে নিয়মিত পোস্ট করে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মোহাম্মদ তাহমিদ। সে কিন্তু পেশায় একজন মসজিদের ইমাম। আসলে মসজিদের ইমামকে পেশা বলাটা ঠিক হবে না, এটা একটা অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ ইমাম এবং মুয়াজ্জিনের সম্মান আমরা যদি জানতাম বা বুঝতাম তাহলে আমরা সবাই এই পেশায় ঢুকে যাবার চেষ্টা করতাম। মোহাম্মদ তাহমিদ কিন্তু এই পেশাতেই রয়েছেন। আল্লাহ তার প্রচেষ্টাকে কবুল করুন। শুধু উনি যে এটাই করেন তা না, পাশাপাশি দাওয়াতে তাবলিগের কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ মাহফিলগুলো উনি করে থাকেন। তো তাহমিদের পাঠানো ঘটনা এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো তাহমিদ জানিয়েছেন ঘটনাটি খুব বেশি বছর আগে ঘটেছিল, বিষয়টা এরকম না, এখন থেকে 6 কি 7 বছর আগে ঘটেছিল এই তেলিগাতি গ্রামেই। সঙ্গত কারণে যার সাথে ঘটেছিল তার নামটি তাহমিদ জানালেও আমরা বলতে পারছি না, তবে তার নামের সাথে মিল রেখে একটা ছদ্মনাম দিচ্ছি, তার নাম রঞ্জু। আমি অনুরোধ করব আপনারা যারা তার আসল নাম জানেন, অর্থাৎ তেলিগাতি গ্রামের সবাই কিন্তু তার নাম জানেন, আপনারা কমেন্ট সেকশনে তার নামটি বলবেন না, কারণ আপনারা তাকে চেনেন ভালো করে। তো এই যে রঞ্জু, উনি মূলত কবিরাজি বা ওঝাগিরি এগুলো করতেন। তবে কালো জাদু করতেন কিনা এটা নিয়ে মতভেদ আছে। এখন একটা কথা কিন্তু তাকে নিয়ে প্রচলিত ছিল, অনেক কঠিন কঠিন কাজও নাকি উনি সমাধান করেছেন। তবে সবসময় যে কঠিন কঠিন কাজ সমাধান করতেন বিষয়টা এরকম না। একবার হয় কি, বরিশাল থেকে একটা খবর আসে, একজন লোক এসে তাকে বরিশাল নিয়ে যেতে চান। বলা হয় ওইখানে একটা লোককে খুব খারাপ প্রকৃতির একটা জিনে ধরেছে। সেই লোকটা কি পুরুষ ছিল না মহিলা ছিল এটা অবশ্য তাহমিদ বলতে পারেন নাই, বা সেটা জানা যায়নি। অনেক ওঝা কবিরাজ আসে, কিছুই করতে পারেনি। তখন নাকি ওই যে রঞ্জু কবিরাজ উনি কিছুটা সময় নেন, আর এটা উনি সমাধান করতে পারবেন কিনা এটা উনি বোঝার চেষ্টা করেন। আর ওই লোকটাকে বলেন যে আপনি ঠিকানা দিয়ে যান, ফোন নাম্বার দিয়ে যান, আমি যোগাযোগ করে আপনাদের বাড়িতে যাব, আর যদি না যাই সেটাও আমি জানিয়ে দেব যে আমি যেতে পারবো না। তো ওই লোকটা তো অনেক অনুরোধ করেছেন, অনুনয় বিনয় করেছেন, ওই লোকটা চলে যান। ওই লোকটা চেয়েছিলেন যে রঞ্জু কবিরাজকে সাথে নিয়ে যেতে। কয়েকটা কারণে রঞ্জু কবিরাজ ওই সময় সাথে যেতে পারেন নাই। প্রথমত কাজটা আসলে উনি পারবেন কিনা বা কাজটা আসলে কোন লেভেলে আছে সেটা বোঝা। দ্বিতীয়ত ওনার আরও কয়েকটি কাজ ছিল। এই দুটো কারণেই মূলত উনি ওই সময় তার সাথে যেতে পারেনি। তো ওই লোকটা চলে যায়, বাড়ির ঠিকানা, তারপর ওই বাড়ির ফোন নাম্বার সব কিছু দিয়ে যান আর কি। তো রঞ্জু কবিরাজ উনি ওই রাতেই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা বিশাল দেহী অবয়ব। এই অবয়বটার চোখ মুখ নাক কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ছায়ার মতো। এই অবয়বটা তাকে বলছে, খবরদার এই কাজটা করার জন্য ওখানে যাবি না, যদি যাস তাহলে কিন্তু আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এরপরই ওই অবয়বটা মিলিয়ে যায়। রঞ্জু কবিরাজের ঘুম ভেঙে যায়। রঞ্জু কবিরাজ চিন্তা করছেন যে আরে কবিরাজি করতে গেলে এই ধরনের বিষয় তো ঘটেই। এই ধরনের বিষয় কিন্তু উনি এর আগেও ফেস করেছেন। কোন একটা কাজে যাবেন, সেই কাজে যাবার আগে স্বপ্নের মধ্যে কেউ এসে বলেছে, তারপর উনি কিন্তু গিয়েছেন, সেই কাজ সমাধান করে আসছেন। আবার দেখা গিয়েছে স্বপ্নে না, বাস্তবেই ঘটনা ঘটেছে। কোন একটা জায়গায় যাচ্ছেন কাজ করার জন্য, প্রতিমধ্যে ভয়ঙ্কর অবয়বে হাজির সেই ভয়ঙ্কর পিশাচটা, ভয়ভীতি দেখিয়েছে। এরপর উনি কাজ করে আসছেন, পরে আর সমস্যা হয়নি। এখন স্বপ্নের মধ্যে এই জিনিসটা আসছে, উনি চিন্তা করলেন স্বপ্নের মধ্যে আসছে তো এই জিনিসটা তো খুব একটা শক্তিশালী জিনিস না, যেহেতু স্বপ্নের মধ্যে এসে হুমকি ধামকি দিয়ে গেছে। উনি হাতের কাজ যেগুলো ছিল, অর্থাৎ আশেপাশে কয়েকটা জায়গায় যেখানে যাবার দরকার ছিল সেখানকার কাজ শেষ করে বরিশালে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং সেখানে ফোন করেও জানিয়ে দিলেন যে উনি আসবেন। এরপর উনি বরিশালে রওনা দিয়েছেন। তবে যাবার আগে উনি নাকি বলে দিয়েছিলেন যে একটা কালো ছাগল যেন রেডি রাখে। এই কালো ছাগলকে বলি দিতে হবে একটা নির্জন জায়গায়। এই কাজটি উনিই করবেন, তবে সেই কালো ছাগলটা যেন রেডি রাখে।
আর উনি ওনার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো সাথে নিয়ে রওনা দিয়েছেন বরিশালের উদ্দেশ্যে। তো বরিশালের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো বরিশালে পৌঁছেও যান। এরপর ওই বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পর বলছেন যে আপনাদের আশেপাশে এমন একটা জঙ্গলের ঠিকানা আমাকে দেন যেখানে দিনের বেলাতেও লোকজন যেতে ভয় পায়। আমি এই ছাগলটাকে নিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে এই ছাগলটাকে বলি দেব। তখন তারা একটা জঙ্গলের সন্ধান দেন, কিছুটা পথ এগিয়েও দিয়ে আসেন, কারণ উনি তো এই জায়গায় নতুন, কোন জঙ্গলে যাবেন উনি তো চেনেন না। এরপরে গিয়ে লোকজন ওখান থেকে চলে আসে, বলতে ওখানেই ছিল, একটু দূরে ছিল। উনি কাজ শেষ করে বাইরে বের হবেন এরকম একটা পরিকল্পনা ছিল। উনি তো রাতের বেলা ওই ছাগলটা নিয়ে রওনা দিয়েছেন, সাথে লোকজন ছিল। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর তারা সেখানেই রয়ে যায়। এরপর উনি ছাগলটা নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যান। জঙ্গলটা যে একদম ঘন জঙ্গল ছিল বিষয়টা এরকম না, বিষয়টা এরকম ছিল যে ওই জঙ্গলে দিনের বেলাতে মানুষজন খুব কম যেত, ভয়ও পেত, অনেক গাছপালা ছিল আর কি। তবে চাঁদের আলো পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। ভালো চাঁদের আলো যদি থাকে, অর্থাৎ যদি পূর্ণিমা রাত থাকে, তাহলে ওই জঙ্গলের ভিতরে হাঁটাচলা করা যায়। উনি ওখানে যাবার পর হাতে তো ধারালো একটা ছুরি আগে থেকেই নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ি থেকে ওনাকে দিয়েছিল আর কি। ছাগলটাকে নিয়ে উনি একা একাই যাচ্ছেন। তো ছাগলটা যেতে চাচ্ছে না, উনি বারবার টেনে হিসড়ে নিয়ে যাচ্ছেন। তবে এখানে একটা অদ্ভুত বিষয়, ছাগলটাতে যেতে যাচ্ছে না, ছাগলটা এক ধরনের শব্দ করে না, ছাগল যেভাবে ডাকে ম্যা ম্যা করে, ওরকম শব্দ কিন্তু করছে না। মনে হচ্ছে সে গোয়ার্তমি করছে, সে যেতে চাচ্ছে না। কিন্তু আমরা দেখি ছাগলকে যদি আমরা টেনে হিসড়ে নিতে চাই, ছাগল কিন্তু ডাকাডাকি করে। ওই ছাগলটা ডাকাডাকি করছে না, কিন্তু সে যেতে চাচ্ছে না। উনি তো টেনে হিসড়ে নিয়ে গেছেন। আর এই রঞ্জু কবিরাজের শরীরে শক্তিও ছিল বেশ। ছাগলটাকে মুহূর্তের মধ্যে বেঁধে ফেলেছেন, বেঁধে ফেলে মাটিতে শুইয়ে দিয়ে উনি গলায় চাকু চালিয়ে দিয়েছেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, চাকু চালানো মানে হচ্ছে এটাকে এক কোপে একদম শেষ করে দিতে হবে, অর্থাৎ ধড় থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। তো ছুরি দিয়ে এক কোপেই ধড় থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এরপর মাথাটা একদিকে, বডি এক পাশে পড়ে আছে, গলগল করে কিছুক্ষণ রক্ত বের হলো। রক্ত যখন মোটামুটি বের হওয়া শেষ, সাধারণত কি দেখা যায় যে গরু ছাগল জবাই করার পর কিছুক্ষণ ছটফট করে না, এই ছাগলটা কিন্তু ওরকম ছটফট করেনি। এইখানেই একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ওই মাথাটা নিয়ে মূলত কাজ করতে হবে এই রঞ্জু কবিরাজকে। রঞ্জু কবিরাজ যখন দেখলো হ্যাঁ এখন সব ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে, সে মাথাটা কেবল ধরতে যাবে, এমন সময় সে দেখলো অদ্ভুত একটা দৃশ্য। সে দেখলো এবারে ওই যে ছাগলের যে বডিটা, মাথা ছাড়া বডিটা, এটা নড়াচড়া শুরু করেছে। উনি চিন্তা করলেন হয়তোবা সে স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, জবাই করার পর তো নড়াচড়া করেনি, এখন এমনিতে নড়াচড়া করছে। কিন্তু না, এবারের নড়াচড়াটা সম্পূর্ণ রকমের ভিন্ন রকম ছিল। এই ছাগলের হাত পা কিন্তু বাঁধা ছিল। সে কি করলো, অনায়াসেই তার সামনের দিকে 2 পা, পেছন দিকে 2 পা যখন একটু নড়াচড়া করলো, এই দড়িটা খুলে গেল। এরপর এই ছাগলটা একদম সুস্থ স্বাভাবিক ছাগলের মতো মাটির উপর উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে কুকুর মাঝে মাঝে শরীরের ধুলাবালি ঝাড়ার জন্য শরীর ঝাড়া দেয় না, গা ঝাড়া দেয়, ওরকম একটা ঝাড়া দিল। যেহেতু তার মাথা ছিল না, শ্বাসনালী দিয়ে ফস ফস শব্দ বের হচ্ছিল সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রঞ্জু কবিরাজ ভয় কিছুটা পেয়েছে, তবে ঘাবড়ে গিয়েছে বেশি যে এইটা কি। এরপর যেটা হয় সেটা রঞ্জু কবিরাজের চিন্তাও ছিল না। ওই যে যেই মাথাবিহীন ছাগলটা, এই ছাগলটা সে গা ঝাড়া দিতে দিতে দৌড় দিয়ে ওই জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। রঞ্জু কবিরাজ তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। এই মৃত ছাগলটা এভাবে কিভাবে জীবিত হয়ে গেল, আর দৌড়ে সে কোথায় গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না। এই ধরনের কাজ উনি এর আগেও করছেন, কখনোই কিন্তু এরকমটা হয়নি। উনি এই বিষয়টা কিন্তু আর কাউকে বলেন নাই। উনি ওই ছাগলের মাথাটা নিয়ে আসছেন, নিয়ে এসে ওই যে বাইরের লোকজন তো ছিল তাদের সাথে চলে গেছেন। তো চলে আসার পর ওনার শরীরটা নাকি কেমন কেমন করছিল। এরপর উনি টুকটাক কাজ করেছিলেন, কাজ করার পর আবার উনি ওনার নিজ এলাকায় ফেরত আসেন। তবে উনি যে কাজটি করেছিলেন এই কাজের সফলতা আসেনি। আর এটা যে সফলতা আসবে না
রঞ্জু কবিরাজ নিজেও বুঝতে পেরেছিলেন, তবে সেটা ওই এলাকার লোকদেরকে বুঝতে দেননি। তো উনি তো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরই ওনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। কয়েকদিন পর উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে সেই অবয়বটা আসে, যেই অবয়বটাকে উনি প্রথম দিকে স্বপ্নে দেখেছিলেন। বরিশালে যাবার আগে স্বপ্নের মধ্যে যে এসে হুমকি দিয়েছিল, সে এসে বলে, তোকে মানা করলাম, তুই শুনলি না। তোকে কিন্তু আমি মৃত্যুদণ্ড দিয়েছিলাম, এখন সেই মৃত্যুদণ্ড কার্যকর করব। তবে তুই একবারে মারা যাবি না, ধুকে ধুকে মরবি। এই বলেই নাকি ওই অভাবটা ওই স্বপ্নের মধ্যেই তাকে জড়িয়ে ধরে নাকি বুকের সাথে এমন চাপ দেয়, ওই চাপে এই রঞ্জু কবিরাজ সে ঘুমের মধ্যেই তো মারাত্মক ব্যথা পেয়েছেন, ঘুমের মধ্যেই উনি শুনছেন তার হাড়গুলো, বিশেষ করে বুকের পাঁজরের হাড়গুলো মটমট মটমট করে ভেঙে যাচ্ছে। সকালবেলা ওনার যখন ঘুম ভাঙার পরে দেখেন যে উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম বিছানায় পড়ে গেছেন। তার শরীরের হাড়গুলো কি ঠিকঠাক আছে কিনা উনি দেখতে বললেন তার স্ত্রীকে। টিপে টিপে দেখলেন না, ঠিক আছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম প্যারালাইজড হয়ে গেছেন। তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার কোনো রোগই ধরতে পারে না, কেন এমনটা হলো। এরপর থেকে উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন। 6 মাস নিদারুণ কষ্ট উনি পেয়েছেন। 6 মাস পর উনি মারা যান। যেদিন উনি মারা গিয়েছেন, মৃত্যুর পরে বেশ খানিকক্ষণ পরে তার মুখ থেকে নাকি তাজা রক্ত বের হচ্ছিল, অনেক রক্ত বের হয়েছে। উনি যখন অসুস্থ অবস্থায় পড়েছিলেন, কেন এমনটা হলো এই পুরো ঘটনাটা উনি ওনার স্ত্রীকে বলেছিলেন। আর তার স্ত্রীকে বলেছিলেন যে এগুলো তার মৃত্যুর আগ পর্যন্ত যেন কাউকে না বলা হয়। মৃত্যুর পর এই ঘটনাটা তার স্ত্রী অনেককেই বলেছেন। তো এই যে ঘটনাটা আমরা শেয়ার করলাম প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই। রঞ্জু কবিরাজ উনি মারা গিয়েছেন। ওনার কিন্তু 7টা মেয়ে, সবার ছোট যারা, এরাও কিন্তু, যারা বলছি কারণ শেষ হচ্ছে 2টা যমজ মেয়ে, তারাও এখন কিন্তু 7-8 বছর বয়স হয়ে গেছে আর কি। তার মৃত্যুর সময় তারা অনেক ছোট ছিল। রঞ্জু কবিরাজ এইভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় ওই ছাগলটা এইভাবে কেন হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে গা ঝাড়া দিয়ে কোথায় মিলিয়ে গেল? এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা তো আমরা বুঝতেই পারছি। তবে একটা বলির ছাগল এভাবে হারিয়ে গেল, সত্যি বেশ রহস্যময়। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে তার পাঠানো ঘটনার জন্য। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম নাফিস আহমেদ, আর আমি থাকি ঢাকায়। আমার একজন পরিচিত আছে যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সঙ্গত কারণে আমি তার পরিচয় গোপন রাখছি, তাই ধরে নিন তার নাম জালাল। আমি আগে থেকেই বলে নিচ্ছি যে কিছু কথা না বললে নয়। জালাল ভাইকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, চাচা বলে ডাকতাম তাকে। তিনিও আমাকে খুব আদর করেন। খুব অল্প বয়সেই তিনি ড্রাইভিং শিখে ফেলেন, আর নিয়তি তাকে এক পর্যায়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার বানিয়ে দেয়। আজ প্রায় 21 কিংবা 22 বছর ধরে তিনি অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আছেন। তার জীবনে অসংখ্য ঘটনা ঘটেছে এই অ্যাম্বুলেন্স ড্রাইভিং পেশায় জয়েন হওয়ার পর থেকে। তার সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়, আর দেখা হলেই দুজন বসে আড্ডা দেই। আর সেই আড্ডা দেওয়ার সময় তিনি আমাকে তার জীবনের গা ছমছমে এই ঘটনাগুলোর কথা বলেন। যদিও তিনি নিজে থেকে বলতে চান না, বরং আমি জোরাজোরি করে তার কাছ থেকে এই ঘটনাগুলি শুনি, কারণ আমার এসব জিনিসের প্রতি একটা কৌতূহল কাজ করে। আজ আমি জালাল চাচার জীবনের খুব গা ছমছমে কয়েকটি ঘটনা পাঠাচ্ছি, আপনার ভালো লাগলে শ্রোতাদেরকে শোনাবেন। সেদিন ছিল 2019 সাল। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 1:30টা। অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রামের এক বাড়ি থেকে ফিরছিলাম। একটা লাশ ডেলিভারি দিয়ে এসেছি, এক মধ্যবয়সী মহিলার। বেশ স্বাস্থ্যবান ছিলেন। আমার সাথে আমার হেল্পার নাহিদও ছিল, কিন্তু লোকটা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ায় তাকে তার এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছি। তাই ফিরতি পথে আমি একাই অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে হবে, অ্যাম্বুলেন্সটা তো আর আমার ব্যক্তিগত নয়,
হাসপাতালের সম্পত্তি। রাত প্রায় 2টো। রাস্তাঘাট ততক্ষণে জনমানব শূন্য হয়ে পড়েছে। মাঝে মাঝে 2-1টা গাড়ি আলোর ঝলকানি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেও যেন আলোর চেয়ে অন্ধকারের পরিমাণে বেশি। আমি হেডলাইট জেলে ধীর গতিতে এগিয়ে চলছিলাম। লাশ ডেলিভারি দেওয়ার পর থেকেই সবকিছু খুব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয়কে সেদিন একটু টের পাইনি সামনে কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল। আমার একটা অভ্যাস আছে, যখনই অ্যাম্বুলেন্স নিয়ে বের হই, বিশেষ করে রাতে, তখনই কোরআন তেলাওয়াত শুনি। এটা আমার বহুদিনের অভ্যাস। এই পেশায় আসার পর থেকেই আমি দেখেছি লাশের সাথে প্রায় সময় খারাপ জিনিস লেগে থাকে। শুরুর দিকে এসব বিশ্বাস করতাম না, কিন্তু ধীরে ধীরে এমন কিছু অভিজ্ঞতা হলো যখন আর অবিশ্বাস করার প্রশ্নই ওঠে না। তাই নিজের সুরক্ষার জন্য সবসময় রেডিওতে অথবা নিজের মোবাইল ফোনে কোরআন তেলাওয়াত চালু রাখি। এতে কেমন যেন একটা মানসিক শান্তি আর সাহস পাই। প্রায় ঘন্টাখানেক গাড়ি চালানোর পর আমার চোখে ঘুম ঘুম ভাব আসতে শুরু করলো। এত রাতে একা একা ড্রাইভিং করাটা বেশ ক্লান্তিকর। ভাবলাম একটু চা খেয়ে নিলে ভালো হতো, শরীরটা সতেজ হতো। কিন্তু এই নির্জন রাস্তায় চায়ের দোকান পাওয়া যাবে কিনা সেটাই ভাবছিলাম। এমন সময় দেখি খানিকটা দূরে রাস্তার ধারে একটা দোকানের আলোর রেখা চোখে পড়ল। দোকানটা খোলা দেখে মনটা বেশ খুশি হলো। দ্রুত গতি কমিয়ে অ্যাম্বুলেন্সটা রাস্তার এক পাশে দাঁড় করালাম। ইঞ্জিন বন্ধ করে দ্রুত নেমে গেলাম দোকানটির দিকে। দোকানটি দেখে মনে হলো যেন অন্ধকারে আলোর এক ঝলক। একজন বৃদ্ধ দোকানি বসে আছেন। আমি 1 কাপ চা অর্ডার করলাম। গরম চা হাতে পেয়ে শরীরটা যেন একটু আরাম পেল। চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ আমার চোখ পড়ল অ্যাম্বুলেন্সটার দিকে। যা দেখলাম তাতে আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যাওয়ার উপক্রম হলো। আমি প্রচন্ড ঘাবড়ে গেলাম। অ্যাম্বুলেন্সের পেছনের 2টি দরজা হাট করে খোলা। আমার একদম স্পষ্ট মনে আছে, লাশ নামানোর পর আমি খুব সতর্কতার সাথে দরজা দুটো বন্ধ করেছিলাম। শুধু বন্ধ করাই নয়, আমি নিজ হাতে নিশ্চিত করেছিলাম যে ছিটকিনিগুলো ঠিকঠাক লেগেছে কিনা। তাহলে এখন দরজা দুটো এমন খোলা কেন? আমার মাথায় তৎক্ষণাৎ একটাই চিন্তা এলো, কোনো চোর কি অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকেছে? হাসপাতালের জিনিসপত্র, বিশেষ করে স্ট্রেচার আর অন্যান্য চিকিৎসার সরঞ্জাম চুরি করে নিয়ে গেলে বড় সমস্যা হবে। এই ভেবেই আমি আর 1 মুহূর্ত দেরি করলাম না। চায়ের কাপটা দোকানে রেখেই বিদ্যুতের গতিতে অ্যাম্বুলেন্সের দিকে দৌড়ে গেলাম। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত তালে ধুকপুক করছিল। অজানা আশঙ্কায় বুকটা যেন চিরে যাচ্ছিল। সামনের রাস্তা তখন একদম ফাঁকা। মনে হলো যেন আমি একাই দাঁড়িয়ে আছি এই নিস্তব্ধ রাতের মধ্যে। আর আমার অ্যাম্বুলেন্সটা মুখ হা করে যেন কোনো এক রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। এই নির্জনতা, এই নীরবতা যেন আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। আমার মনের মধ্যে তখন একটাই প্রশ্ন, কে বা কি খুলে দিল দরজাগুলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য আমার মনটা অস্থির হয়ে উঠেছিল। আমি প্রায় ছুটে গিয়ে অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছালাম। আমার মনে হচ্ছিল যেন আমার প্রতিটি পদক্ষেপ আমাকে এক অজানা বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বাতাসে এক অদ্ভুত শীতলতা যা আমার ত্বকের লোম খাড়া করে দিচ্ছিল। দোকানের আবছা আলোতে অ্যাম্বুলেন্সের খোলা দরজাগুলো যেন আরো বেশি অন্ধকার আর রহস্যময় দেখাচ্ছিল। আমার মনে হলো যেন এক অদৃশ্য শক্তি আমাকে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য। আমি আর কোনো কিছু না ভেবে দ্রুত অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। আমার মনে তখন শুধু অজানা আশঙ্কা আর উদ্বেগের ঘনঘটা। অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে আমি দ্রুত চারপাশটা ভালো করে দেখে নিলাম, কিন্তু কোথাও কোনো চোরের আনাগোনা দেখতে পেলাম না। চারদিকে কেবল নিস্তব্ধতা আর রাতের অন্ধকারের রাজত্ব। আমার মনে হলো যেন আমি একাই এই রহস্যময় ঘটনার সাক্ষী। এই অদ্ভুত পরিস্থিতি আমার মনে এক গভীর ভয়ের সৃষ্টি করেছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি যখন অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছালাম তখন চারপাশে কেউ ছিল না। আশপাশে যতদূর চোখ যায় শুধু ফাঁকা রাস্তা আর গাছপালা। মনে হলো যেন আমি এক ভুতুড়ে ছবির সেটে চলে এসেছি। দ্রুত অ্যাম্বুলেন্সের দরজা দিয়ে ভেতরে তাকালাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। একটা চোর কিভাবে এমন নির্জন জায়গায় অ্যাম্বুলেন্সের দরজা খুলে ভেতরে ঢুকতে পারে, তাও আবার এত কম সময়ের মধ্যে? কিন্তু ভেতরে ঢুকে দেখলাম সবকিছু নিজ নিজ জায়গায় আছে। কোনো স্ট্রেচার বা অন্য কোনো চিকিৎসা সরঞ্জাম চুরি হয়নি। সবকিছু একদম অক্ষত। আমার শ্বাস যেন তখন কিছুটা স্বাভাবিক হলো। কিছুক্ষণ অ্যাম্বুলেন্সের ভিতরটা ভালো করে দেখে যখন নিশ্চিত হলাম যে কোনো চুরি হয়নি, তখন আবার চায়ের দোকানে ফিরে গেলাম। দোকানে বৃদ্ধ আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বাবা,
এত হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়েছিলে কেন? কোনো সমস্যা? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলবেন না চাচা, ভেবেছিলাম গাড়ির সামনে হয়তো কোনো চোর ঘুরঘুর করছে, তাই তাড়াতাড়ি দৌড়ে চেক করতে গিয়েছিলাম। দোকানি মুচকি হেসে বললেন, এসব নির্জন রাস্তায় এরকম মাঝে মাঝে হয় বাবা, চিন্তা করো না। আমি তার কথার কোনো জবাব না দিয়ে আমার রেখে যাওয়া চাটা শেষ করলাম। চায়ের বিল দিতেই আমার চোখে পড়ল ঘড়ির দিকে প্রায় 2টো বেজে গেছে। আর দেরি করা যাবে না, হাসপাতাল পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দোকানিকে বিল মিটিয়ে আবার যখন অ্যাম্বুলেন্সের দিকে যাওয়ার জন্য পেছনে ঘুরলাম, আমার বুকটা আবারও ধক করে উঠল। না, এবার আমার চোখের ভুল হতে পারে না। আমি একদম স্পষ্ট দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজা দুটো আবার খোলা। প্রথমবার না হয় আমারই ভুল হয়েছিল, হয়তো আমি তাড়াহুড়োতে দরজা ঠিকমতো বন্ধ করিনি। কিন্তু দ্বিতীয়বার আমি তো নিশ্চিত ছিলাম যে আমি নিজ হাতে দরজা বন্ধ করেছিলাম এবং ছিটকিনি ঠিকমতো লেগেছিল কিনা তা পরীক্ষা করে দেখেছিলাম। তাহলে আবার কিভাবে দরজা খুলে গেল? আমার মনে তখন একটা তীব্র অস্বস্তি, আরো যেন ভয় ভর করলো। আমি দ্রুত পায়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার মনের মধ্যে তখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এবার আমার মনে কোনো সন্দেহই ছিল না যে এটা আমার ভুল নয়। আমার একদম স্পষ্ট মনে আছে, প্রথমবার যখন অ্যাম্বুলেন্সের দরজা খোলা দেখে দৌড়ে গিয়েছিলাম, তখন ফিরে আসার সময় আমি খুব সুন্দরভাবে দরজা দুটো লাগিয়ে দিয়েছিলাম, এমনকি ছিটকিনিগুলোও ভালো করে দেখে নিয়েছিলাম। তাহলে এখন আবার কিভাবে খুলে যেতে পারে? আবহাওয়া তো ঝড়ো নয়, কোনো ঝড়ো হাওয়া তো বয়ে যাচ্ছে না যে বাতাসে ছিটকিনি খুলে যাবে। তাছাড়া এত মোটা একটা ছিটকিনি শুধুমাত্র বাতাসের ধাক্কায় খুলে যাওয়া সম্ভব নয়। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত মনে হলো। কিন্তু আমি আর বেশি কিছু না ভেবে আবার অ্যাম্বুলেন্সের ভেতরটা চেক করলাম। সবকিছু তখন অক্ষত ছিল। এবার আমি আরো সতর্কতার সাথে দরজা দুটো বন্ধ করে দিলাম, যেন কোনোভাবেই আর না খুলে যায়। মনে মনে আল্লাহর নাম নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। আমার মনে তখন একটা শীতল অনুভূতি খেলা করছিল। এই ঘটনাগুলো আমার মনে এক গভীর ভয়ের সৃষ্টি করেছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। তবু আমাকে তো এগিয়ে যেতেই হবে, হাসপাতাল এখন অনেক দূর। এই অনিশ্চিত যাত্রায় আমাকে কেবল আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন, এই বিশ্বাস নিয়ে আমি আবার ইঞ্জিন চালু করলাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক অদৃশ্য শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি, যা আমাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমি তখনও জানি না সামনে আমার জন্য কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। প্রতিটি মুহূর্ত যেন আমার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিচ্ছিল, আর আমি অনুভব করছিলাম এক প্রবল মানসিক চাপ। এই নির্জন রাতের বুক ছেড়ে আমার অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো। কিন্তু এইবার আমার মনে ছিল এক অজানা আশঙ্কা আর উদ্বেগের ঘনঘটা। ইঞ্জিন চালু করে আমি অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলাম, কিন্তু এবার আমার মনের মধ্যে এক তীব্র অস্বস্তি কাজ করছিল। বারবার একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিভাবে দুইবার অ্যাম্বুলেন্সের দরজা খোলা ছিল? সত্যি কি কোনো চোর চুরি করার চেষ্টা করেছিল, নাকি ব্যাপারটা অন্য কিছু? আমার মন কিছুতেই যুক্তিহীন ঘটনাগুলো মেনে নিতে পারছিল না। এই গভীর রাতে এই নির্জন রাস্তায় এমন ঘটনা আমার মনে এক অজানা ভয়ের সৃষ্টি করছিল। চা খাওয়াতে যদিও আমার ঘুমটা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু শরীরের ক্লান্তি তখনও বিদ্যমান ছিল। বিশ্রাম নিতে চাইছে শরীর, কিন্তু এই রাস্তায় গাড়ি থামিয়ে বিশ্রাম করা সম্ভব নয় আর নিরাপদও নয়। তাই না চাইলেও আমাকে একবারে হাসপাতালে গিয়েই উঠতে হবে। অ্যাম্বুলেন্সটা তো আমার নিজের নয়, হাসপাতালের। তাই সেখানে গিয়ে আমাকে নামিয়ে বাড়ি ফিরতে হবে। এই লম্বা পথ পাড়ি দিতে হবে। এই সমস্ত প্রশ্ন আর অস্বস্তি নিয়ে গাড়ি চালাতে চালাতে আমি হঠাৎ একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনে আমার বুকের মধ্যে প্রচন্ড মোচড় দিয়ে উঠল, কারণ আওয়াজটা কিছুটা এমন ছিল যে কেউ একজন অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুব জোরে খুলে ভেতরে ঢুকে বসেছে। আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। এবার বিষয়টা আমার কাছে প্রচন্ড অন্যরকম মনে হলো। এবার একবারের জন্যেও আমার মনে হলো না যে এটা কোনো চোরের কাজ। কোনো চোর চলন্ত অ্যাম্বুলেন্সের দরজা খুলে ভিতরে ঢুকতে পারে না, এটা সম্পূর্ণ অসম্ভব। তাহলে কে ঢুকলো? আমার আর বুঝতে বাকি ছিল না যে আমি কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়ে গিয়েছি। আমি সাথে সাথে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিলাম। আমার হাত পা তখন কাঁপছিল ভয়ে। রাস্তায় তখনও মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছিল, তাদের হেডলাইটের আলোতে ক্ষণিকের জন্য রাস্তা আলোকিত হচ্ছিল। সেই আলোতে আমি একটু সাহস পেলাম। আমি দ্রুত অ্যাম্বুলেন্স থেকে নেমে ধীর গতিতে পেছনের দিকে গেলাম। যখন আমার পাশ কাটিয়ে অন্য একটি গাড়ি চলে যাচ্ছিল, তখন সেই ক্ষণিকের আলোতে আমি অ্যাম্বুলেন্সের ভিতরের দিকে তাকালাম।
যেই তাকালাম অমনি আমার নাকে এক বিকট পচা গন্ধ এসে লাগলো। মনে হলো যেন পচে যাওয়া মাংসের গন্ধ, যা আমার বমি এনে দিচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অ্যাম্বুলেন্সের ভেতরে কিছুই নেই, অথচ দরজাগুলো আবার খোলা। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো কিছুক্ষণ আগেই খুব সতর্কতার সাথে দরজা বন্ধ করে এসেছিলাম, তাহলে কিভাবে আবার খুলে গেল? আর এই পচা গন্ধ কোথা থেকে আসছে? আমার তখন আর সন্দেহ রইল না যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা কোনো খারাপ জিনিসের কাজ। আমি দ্রুত সামনের সিটে ফিরে আসলাম। আমার মন তখন দেশেহারা, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই পরিস্থিতিতে আমার একমাত্র ভরসা আল্লাহ তাআলা। আমি মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলাম। হঠাৎ আমার মনে একটা বুদ্ধি এলো। আমার কাছে একটা ছোট তালা ছিল, যা আমি কিছু জরুরি জিনিসপত্র সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করতাম। আমি ভাবলাম, এই তালাটা দিয়ে যদি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাগুলো আটকে দেয়া যায়, তাহলে হয়তো এই খারাপ জিনিস আর ভেতরে ঢুকতে পারবে না। এই ভেবে আমি সেই ছোট তালাটা নিয়ে আবার পেছনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত তালে ধুকপুক করছিল, যেন এবার যা হতে যাচ্ছে তা আরো বেশি ভয়ঙ্কর হবে। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমি এক অদৃশ্য শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি, যা আমাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যাচ্ছে। এই নির্জন রাতের অন্ধকারের মধ্যে আমি যেন একাকী এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলাম, যেখানে আমার একমাত্র অস্ত্র ছিল আমার বিশ্বাস আর সাহস। আমি তালাটা হাতে নিয়ে পেছনের দিকে যে যাব ভাবলাম, অমনি আমার চোখ পড়লো অ্যাম্বুলেন্সের দরজার দিকে। দেখি দরজাগুলো আবার লাগানো। এইবার আমার মনের মধ্যে প্রচন্ড ভয় হতে শুরু করলো। এই ঘটনাগুলো যেন আমার সব যুক্তি তর্ককে ছাপিয়ে যাচ্ছিল। এই ধরনের ভৌতিক ঘটনা আমার জীবনে এর আগে অনেকবার ঘটেছে, যার কোনো ব্যাখ্যা আমি কোনোদিনও খুঁজে পাইনি। সেই সব অভিজ্ঞতা মনে পড়তে আমার গা শিউরে উঠল। আমি আর দরজা খুলে ভেতরে দেখার সাহস করলাম না। এই মুহূর্তে আমার কাছে দরজা বন্ধ থাকাটাই যথেষ্ট ছিল। আমি দ্রুত দরজাগুলো ছিটকিনি পরীক্ষা করলাম। দেখলাম সবকিছু ঠিকঠাক লাগানো আছে। আমার মনে হলো যেন আমি এক অদৃশ্য শক্তির সাথে লুকোচুরি খেলছি। এরপর আর এক মুহূর্ত দেরি না করে ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। আল্লাহর নাম নিয়ে আবার ড্রাইভিং শুরু করে দিলাম। এবার আর ঝুঁকি নিতে চাইলাম না। আমি নিজের মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে দিলাম। তেলাওয়াত শুনলে আমার মনে কিছুটা সাহস এলো, যেন এক অদৃশ্য ঢাল আমাকে ঘিরে ফেললো। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম, কারণ এখন আমার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছাতে হবে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি প্রায় বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল যেন প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছি। আমার এটা অনুভব হচ্ছিল যে কেউ একজন অ্যাম্বুলেন্সের পেছনে উপস্থিত আছে। কিন্তু কোরআন তেলাওয়াত যতক্ষণ চলছিল ততক্ষণ সবকিছু তারপরেও স্বাভাবিক ছিল। মনে হচ্ছিল যেন সেই খারাপ জিনিস তেলাওয়াতের কারণে আমার কাছে আসতে পারছে না। কিন্তু হঠাৎ করেই ঘটনাটা ঘটলো। আমার মোবাইলটা বন্ধ হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে দিয়েছে। মোবাইল বন্ধ হওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্সের পেছন থেকে এক বিকট আওয়াজ এলো। আওয়াজটা ছিল হাতে তালি দেওয়ার মতো, কিন্তু এমন জোরে যে মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে। ভয়ে জালালের বুকটা যেন দুমড়ে মুচড়ে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি গাড়ির স্পিড স্লো করে মোবাইলটা বারবার চালু করার চেষ্টা করছিলাম, কিন্তু মোবাইল কিছুতেই চালু হচ্ছিল না। ব্যাটারি তো ফুল চার্জ ছিল। তাহলে এমন কেন হলো? আমি মোবাইল রেখে অ্যাম্বুলেন্সের রেডিও চালু করার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রেডিও চালু করা যাচ্ছিল না। মনে হলো যেন কোনো অদৃশ্য দেয়াল আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এবার ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। মনে হচ্ছিল যেন আমি এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছি, আর আমার কাছে পালানোর কোনো পথ নেই। আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। চোখের সামনের সবকিছু অন্ধকার হয়ে আসছিল। এই গভীর রাতের নির্জনতা আর অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ভেসে আসা রহস্যময় আওয়াজ মিলে আমার মনে এক তীব্র ভয়ের সৃষ্টি করেছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। এই মুহূর্তে আমার একমাত্র ভরসা ছিল আল্লাহ তাআলা। আমি মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলাম, যেন তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আমার মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে, আর আমি এক অনন্ত অপেক্ষার মধ্যে পড়ে গেছি, যেখানে প্রতিটা সেকেন্ড যেন 1 বছরের সমান। আমার মনে তখন একটাই চিন্তা, আমাকে যে কোনো মূল্যে হাসপাতালে পৌঁছাতেই হবে, যত বিপদে আসুক না কেন। এই মুহূর্তে আমার আর কোনো দ্বিতীয় চিন্তা ছিল না। মোবাইল আর রেডিও বন্ধ হয়ে যাওয়ার পর আমি যেন আরো বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। আমার মনে হলো যেন আমি একদম একা হয়ে গেছি
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে। আমি আবার গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম, কারণ এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানো। কিন্তু এবার অ্যাম্বুলেন্সের পেছন থেকে ক্রমাগত বিভিন্ন ধরনের আওয়াজ ভেসে আসছিল। আওয়াজগুলো এমন ছিল যেন অ্যাম্বুলেন্সের ভেতরে সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলা হচ্ছে। মনে হচ্ছিল যেন কেউ হিংস্রভাবে সবকিছু ভাঙছে, ছিঁড়ছে। আমার মনে হচ্ছিল যেন এই বুঝি অ্যাম্বুলেন্স একদম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি নিজেই মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। যত দোয়া দরুদ জানতাম, ড্রাইভিং করতে করতে অনবরত সেগুলো পড়ছিলাম। কিন্তু এবার যেন কিছুতেই কিছু হচ্ছে না। মনে হচ্ছিল যেন আমার কণ্ঠস্বরও সেই খারাপ জিনিস দ্বারা চাপা পড়ে যাচ্ছে। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে অ্যাম্বুলেন্সের পেছন থেকে প্রচন্ড শব্দ হওয়ার পর হঠাৎ করে সবকিছু একদম নিশ্চুপ হয়ে গেল। যেন এক মুহূর্তে সব আওয়াজ থেমে গেল। পরিবেশ একদম আগের মতো শান্ত, স্থির হয়ে গেল। এই নিস্তব্ধতা অবশ্য আগের মতোই ভয়ঙ্কর লাগছিল, কিন্তু এই শান্ত পরিবেশ জালালের মনে এক মুহূর্তের জন্য শান্তি বয়ে আনতে পারেনি। আমার মনে তখন এক নতুন ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমি ভাবছিলাম হয়তো সামনে বিপদ আরো বেশি বড় হয়ে আসবে। এই নিস্তব্ধতা যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আসলে অ্যাম্বুলেন্সের ভিতরে হচ্ছেটা কি। সেই খারাপ জিনিস কি এখনো ভিতরে আছে নাকি চলে গেছে? 4 থেকে 5 মিনিট নিস্তব্ধতায় কাটানোর পর আমি নিজের সমস্ত সাহস এক করে মনস্থির করলাম আমাকে দেখতেই হবে ভিতরে কি হচ্ছে। এই অনিশ্চয়তা আর সহ্য হচ্ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম অ্যাম্বুলেন্সের ছোট্ট ভ্যান প্লেট দিয়ে পিছনের দিকে দেখব যে ভিতরে কি হচ্ছে, আর সত্যি কেউ বা কিছু আছে কিনা। প্রচন্ড সাহস একত্রে করে আমার হাত কাঁপছিল, তবু আমি ছোট্ট ভ্যান প্লেট সামান্য ফাঁক করে অ্যাম্বুলেন্সের ভেতরে তাকালাম। কিন্তু অন্ধকারের মধ্যে আমি যে দৃশ্য দেখেছিলাম তা আমার রুহ কাঁপিয়ে দিয়েছিল। আমার হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। আমার চোখের সামনে যা দেখলাম তা আমি জীবনেও ভুলতে পারবো না। আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে গিয়েছিল। আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠেছিল। আমি এক মুহূর্তের জন্য যেন আমার শরীর আর মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল যেন আমার মৃত্যু আসন্ন। এই অন্ধকারের মধ্যে আমি যেন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম, যা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অভিজ্ঞতা। আমার মনের মধ্যে তখন একটাই চিন্তা, আমি কি বেঁচে ফিরতে পারবো এই পরিস্থিতি থেকে? আমার চোখের সামনে ভেসে উঠেছিল এক অবর্ণনীয় ভয়ঙ্কর অবয়ব যা আমি আগে কখনো দেখিনি। আমার সমস্ত অস্তিত্ব যেন এই ভয়ের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিল। আমি তখন শুধু আল্লাহর নাম জপছিলাম যেন তিনি আমাকে এই অকল্পনীয় বিপদ থেকে রক্ষা করেন। আমি ভ্যান প্লেটের ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আমার চোখ স্থির হয়ে গেল। অ্যাম্বুলেন্সের পিছনে স্ট্রেচারের ওপরে একটা লাশ অর্ধেক বসা অবস্থায় আছে, মুখটা সামনের দিকে, চোখ বোঝা, এমন ভাবে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। সবচাইতে বেশি ভয়ঙ্কর বিষয় হলো আমি যে লাশটাকে বসা অবস্থায় দেখলাম, একটু আগেই এই লাশ আমি চট্টগ্রামের সেই বাড়িতে ডেলিভারি করে এসেছি। আমার নিজের হাতে সেই লাশটা নামিয়ে দিয়ে এসেছি। আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। এই দৃশ্য দেখে আমার যেন কলিজা ফেটে যাবে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি করে সম্ভব? আমি তো নিশ্চিত ছিলাম যে লাশটা ডেলিভারি দিয়ে এসেছি। তাহলে এখন এটা কে আর কিভাবে এখানে এলো? আমি সাথে সাথে ভ্যান প্লেট বন্ধ করে দিলাম। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত তালে ধুকপুক করছিল, যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি জোরে জোরে আজান দিতে শুরু করলাম। যত দ্রুত সম্ভব ফুল স্পিডে ড্রাইভিং করছিলাম। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছানো। আমি যখন হাসপাতাল থেকে খুব একটা বেশি দূরে ছিলাম না, আমি পাগলের মতো স্পিডে ড্রাইভিং করে যাচ্ছিলাম হাসপাতালের দিকে। ধীরে ধীরে আবার অ্যাম্বুলেন্সের পেছন থেকে গঙ্গানের আওয়াজ বের হতে শুরু করলো। সেই একই রকম পচা গন্ধ আমার নাকে এসে লাগছিল। ভয়ে আমি আল্লাহ আল্লাহ করছিলাম আর বারবার আজান দিচ্ছিলাম। আমার গলা এবং হাত পা অবশ্যই আসছিল। আমি আজান দিচ্ছিলাম, কিন্তু আমার আজানের শব্দ যেন আমি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। এত ধীরে বের হচ্ছিল আমার কণ্ঠস্বর। দোয়া দরুদ পড়তে পড়তে অবশেষে আমি হাসপাতালে পৌঁছে গেলাম। হাসপাতালের আলোকিত পরিবেশ দেখে আমার যেন প্রাণ ফিরে এলো। আমি দ্রুত অ্যাম্বুলেন্সটা নির্দিষ্ট জায়গায় পার্ক করে ফেললাম। আমার হাত পা তখনও কাঁপছিল। আমি সোজা ডাক্তারের সাথে কথা বলতে চলে গেলাম, কিন্তু জরুরি কথাবার্তা শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে আমি সঙ্গে সঙ্গে আমার বাড়িতে চলে গেলাম। আমার বাড়িটা ছিল হাসপাতালের কাছেই, তাই খুব বেশি সময় লাগলো না।
সেদিন বাড়িতে যাওয়ার পর আমার প্রচন্ড জ্বর এসে যায়। শরীরটা যেন একদম নিস্তেজ হয়ে গিয়েছিল। আমি শুধু আমার স্ত্রীকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। আমার স্ত্রী রাতভর আমার পাশে বসে মাথায় পানির পট্টি করে দিল। সারা রাত জেগে আমার সেবা করলো। প্রায় 1 সপ্তাহ আমি প্রচন্ড জ্বর এবং শরীর ব্যথায় ভুগলাম। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। এই ধরনের ঘটনা আমার সাথে আগেও ঘটেছে, তাই আমি জানতাম যে আমাকে এই ভয়কে জয় করে আবার কাজে ফিরতে হবে। সুস্থ হওয়ার পর আমি আবার কাজে ফিরে গেলাম, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার মনে চিরস্থায়ী এক ছাপ ফেলে গেছে। আজও যখন রাতে অ্যাম্বুলেন্স নিয়ে বের হই, তখন সেই রাতের ঘটনাগুলো আমার মনে পড়ে যায়। আজও যখন কোরআন তেলাওয়াত শুনি, তখন মনে হয় যেন সেই খারাপ জিনিস আবার আমার পেছনে লেগে আছে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে পৃথিবীতে এমন কিছু অবয়ব আছে যা আমাদের ধারণারও অতীত, আর তাদের থেকে আল্লাহ তাআলা একমাত্র রক্ষা করতে পারেন। ঘটনাটা 2015 সালের। আমি তখন কোনো একটা কাজে ঢাকার বাইরে গেছি, কুমিল্লার কোনো একটা এলাকায় কয়েকদিনের জন্য গিয়েছিলাম। আসলে সেদিন আমার সেবার আমার হারিয়ে যেতে ইচ্ছা করেছিল। মনে করছিলাম আমি যে আমি চলে যাই কোথাও। সেই চলে যাওয়াটাই মনে হয় আমাকে একটা সুতোর মধ্যে টেনে নিয়ে এসছে। একদিন ফজরের নামাজের পর আমার ফোনে একটা কল আসে, আর ওপাশ থেকে আমার ফোনে যে নাম্বারে কল আসে সেই নাম্বারটাও পরিচিত মনে হচ্ছিল আমার কাছে। ওপাশ থেকে একজন মহিলা কাপা কণ্ঠে বলেন, আপনি কি হুজুর একটু আসতে পারবেন? আমার মেয়েটার মধ্যে আমি এখনো মানুষের রূপ দেখতে পাচ্ছি না। এবং সে প্রচন্ড চিৎকার এবং চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে, জোরে জোরে কাচ্ছে, মনে হচ্ছে কেউ মারা গেছে। এত জোরে চিৎকার করছিল যে আমি শুনতে পারছিলাম না যে উনি প্রপারলি কি বলছিলেন ফোনে। আমি তাকে শান্ত হতে বললাম যে ঠিক আছে আপা, আমি আপনার কথাটা শুনছি, আপনি একটু শান্ত হয়ে বলেন। তিনি ঠিকানা দিলেন আমাকে, এবং তিনি বারবার বলছিলেন ওই মহিলা যে ওর চোখ বদলে গেছে, ওর চোখটা বদলে গেছে। আমি যেহেতু কুমিল্লায় ছিলাম, তাই কুমিল্লারই সেই ঠিকানায় আমি যাই। আমি জানি না কেন কুমিল্লাতেই সেই ঠিকানাটা হলো। আমি দুপুরে তাদের বাড়িতে পৌঁছাই। আমি একটা জিনিস মনে করি যে কোনো একটা কারণে আমি যখনই যেখানে যাই, কোনো একটা কারণে সেখানকার কোনো না কোনো মানুষ খবর পায়। আমি এটা জানি না কেন, কিভাবে খবর পায়। দেয়ালে দেয়ালে কথা হয় কিনা আমি জানি না, মানুষে মানুষে কথা হয় কিনা আমি জানি না, কিন্তু আমি জানি আমি যদি আজ চট্টগ্রামে যাই, চট্টগ্রামে কোনো না কোনো একটি কল পাবো আমি, এবং সেটা চট্টগ্রামেরই হবে। যাই হোক, আমি দুপুরবেলা তাদের বাড়িতে পৌঁছাই। বাড়িটা পুরনো কিন্তু বড়, চারিপাশে দেয়াল এবং ভেতরে অনেকগুলো ঘর, কিন্তু এই বাড়িটার মধ্যে একটা অদ্ভুত নীরবতা। মেয়েটার নাম ছিল নাবিলা, 17 বছর বয়স। আমি অরিজিনাল নাম বলছি, আমি ছদ্মনাম বলছি না। আমি যখন তাকে প্রথম দেখলাম, আমি দেখি ঢোকার সময় জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল, খুব স্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে না। আমি সালাম দিই। আমি বুঝেছি, আর আমি বুঝি, একদম যে বুঝি না তা না। সে ধীরে ধীরে মাথাটা ঘোরায় আমার দিকে। তার চোখে এমন একটা দৃষ্টি যা কোনোভাবেই আমার কাছে স্বাভাবিক লাগলো না। সে হেসে বলল, এত দেরি করলেন কেন? যেন আমি তার পূর্ব পরিচিত। আমি থেমে গেলাম। আমি ওই জায়গায় থেমে যাই, পজ নিয়ে নিই, আর কোনো উত্তর নেই আমার কাছে। সেই মহিলা আসলেন, তার মা আমাকে বললেন, প্রায় 2 মাস হয়েছে সবকিছু শুরু হয়েছে ভাই। তার বান্ধবীদের সাথে একটা জায়গায় যায়, পিকনিক করতে যায়। সেই জায়গাটাতে কিছু ছবি তোলে। ওই পুরনো দেয়াল আছে না, পুরনো দেয়ালকে বেস করে কিছু ছবি তোলে তারা। ওই জায়গাটা খুব ভালো জায়গা ছিল না, সম্ভবত পরিত্যক্ত ছিল। তারা আনন্দ ফুর্তি করছিল, ছবি তুলছিল, হাসাহাসি করছিল। তার কিছুদিন পর থেকে ফিরে আসার পরে আমিও তার মধ্যে একটা পরিবর্তন শুরু করি। আমি দেখি পরিবর্তনটা পরিলক্ষিত হয়। আমি এই পরিবর্তনটা আমার মেয়ের মধ্যে আগে কখনো দেখি নাই। রাতের বেলা সে একা একা কথা বলে। হঠাৎ একদিন বলে যে উপরের সিলিং এর মধ্যে ছোট ছোট বিড়াল দৌড়াচ্ছে। আমার ছেলের মেয়েটা রাতে ঘুমায় না।
আয়নার দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। আমার মেয়েটা খুব একটা আয়নায় তাকিয়ে মেকআপ করতে পছন্দ করে না, বা কোনো মেয়েদের যেসব প্রসাধন ইউজ করা, আয়নার সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ সময় নষ্ট করে, এরকম কিছু আমি কখনো ওর মধ্যে দেখিনি। কিন্তু ওখান থেকে আসার পর থেকে ওই আয়না তাকায় থাকে ঘন্টার পর ঘন্টা। আয়নার দিকে পয়েন্ট করে বলে যে ওরা আসবে, আমি দেখতে পাই ওরা আসবে। এবং সে হঠাৎ একদিন বলল যে ওই বাড়িটা আমাদেরকে ডাকছে, ওই দেয়ালটা আমাকে ডাকছে আম্মু। ওর চোখগুলো কালো হয়ে যায়। ওর ভেতরে আমি কোনো মনুষ্যত্ব খুঁজে পাই না। একটা মানুষ, সাধারণ মানুষ এ ধরনের আচরণ করতে পারে না। আমার মেয়ে তো নাই, যাকে আমি জন্ম দিয়েছি আমি জানি। এবার আমি নাবিলার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি জিজ্ঞেস করলাম, মামনি তুমি কি দেখো? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা লম্বা ছায়া দেখি। ওর মুখ থেকে রক্ত পড়ে, কিন্তু মুখের কোনো স্ট্রাকচার নাই, কোনো চোখ নাই, কোনো কান নাই, কোনো নাক নাই, শুধু দাঁত আছে, মুঠোট আছে, রক্ত পড়ে। আমি শুনে বুঝতে পারছি যে হয়তো পজেশন কোনো ইস্যু আছে, পজেসড হতে পারে, অথবা ওকে সেহের করতে পারে। আমি তেলাওয়াত শুরু করলাম। আমার তো একটাই হাতিয়ার, আমার কোরআন। আমি তেলাওয়াত শুরু করি। আমি দেখতে পাই মেয়েটার শরীর কাঁপতে শুরু করেছে, তার কণ্ঠ বদলে যাচ্ছে, একটা শব্দ আসছে ভেতর থেকে। অনেকে কাশি দিলে দেখবেন ভেতর থেকে বা যদি লাংসে প্রবলেম থাকে, অথবা দেখবেন যে উইজিং হচ্ছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা উপরের দিকে লাংসের উপর দিক থেকে কেউ নিঃশ্বাস নিলে ঘো ঘো শব্দ হয়। সেই ঘো ঘো শব্দের মতোই ওর কণ্ঠের বাইরে ভেতর থেকে আলাদা একটা কণ্ঠ আসতে থাকে, ওকে নিয়ে যাব, এটা আমাদের। খুব পরিষ্কারভাবেই উইজিং এর সাথে শব্দটা আসতে থাকে আমার কাছে। আমি বুঝি বিষয়টা গভীর, বেশ গভীর। আমি সিদ্ধান্ত নেই আমি সেই জায়গায় যাব, আমাকে দেখতে হবে সেই জায়গায়। সন্ধ্যার পর আমরা রওনা দিলাম, আমি এবং আমরা। জায়গাটা একদমই নির্জন ছিল। দেয়ালটা ভাঙা ছিল, যেখানে বোঝা যাচ্ছে যে আজকালকার জমানার মানুষ যখন এখানে আসবে এই দেয়ালটা দেখে অনেকের ছবি তুলতে ইচ্ছা করবে। বড় গাছ আছে, একটা অদ্ভুত ঠান্ডা আছে সেই গরমের ভেতর। মাঝে মাঝে মসজিদে গেলে আমি এই ধরনের অদ্ভুত ঠান্ডা আমি এটা ফিল করি। মাঝে মাঝে কিছু মসজিদে, গ্রামের এখনো অনেক মসজিদে ইলেকট্রিসিটি নাই, কিন্তু ওই মসজিদে ঢুকলে অদ্ভুত একটা ঠান্ডা লাগে, আল্লাহ প্রদত্ত। কিন্তু সেখানেও অদ্ভুত একটা ঠান্ডা লাগছে। আশেপাশে কোনো বাতাস নেই, কিন্তু সেই জায়গাটা ঠান্ডা, হিম করা ঠান্ডা। ভিতরে ঢুকতেই মনে হলো কেউ আমাদের দেখছে। আমি তেলাওয়াত শুরু করলাম। হঠাৎ ভেতরে আমি ভাঙা সিঁড়ির শব্দ পাচ্ছি। আমি এই ভাঙা সিঁড়ির উপর থেকে একটা শব্দ আসছে। সিঁড়িটার একটা পর্যন্ত ভাঙা, এরপরে উপরে যাওয়া যায় না, কিন্তু সেই সিঁড়ির ভেতরে কেউ হাঁটছে, সেই শূন্য সিঁড়িতে কেউ হাঁটছে, কিন্তু সেখানে কেউ নেই। পাশের গ্রামের এক বৃদ্ধর সাথে কথা বললাম। তিনি বললেন, এই বাড়িতে তেমন একটা মানুষের যাতায়াত নাই। মাঝে মধ্যে চোরটা আসে, মাঝে মধ্যে এই জায়গায় হিরোইনসিরা আসে, গাঁজা হিরোইন খায়। তো একটা কাহিনী আছে এই জায়গায়, বহু আগে এই জায়গায় একটা মাইয়ারে নিয়ে একটা প্রতিবেদন হয়েছিল, পেপারে খবর হয়েছিল। এক মাইয়ারে নিয়ে আইসা এই জায়গায় নষ্ট করছিল, আর মায়াডারে মাইরা হলাইছিল। মায়ের চুল মূল কাইটা, মায়াডার মাথা মুতা কাইটা এই জায়গায় জাদু করছিল না কি করছিল, লাশ পরে পাওন গেছে। কিন্তু এই জায়গাতে মাইন্ডসে তেমন একটা চলাফেরা করে না ওই দিন ভর্তিকা। তো হিরোইনসি আইয়া কয়েকদিন একটা হিরোইনসির বাইক যেতে দেখছি জায়গায় থায় না, মানুষ আইয়া বইতে পারে না,
বেশিক্ষণ থাকতে পারে না, ভয় পায়। দিনের বেলাও মানুষের এন্দা যাইতে ভয় পায়। এর দিকে দেন না, এর দিকে কোনো খেত খুত নাই, এনো জায়গা জমি নাই। জায়গা জমি থাকলে মানুষের খেত খামারি করতে পারতো না, কারণ এনো মানুষে ভয় পায়। এখন আমি তো এন্দা যেন প্রতিদিনই যাই, আমার তো তেমন ভয় টয় করে না। তো অনেক পোলাফাইনি আছে এই জায়গায় আইলে ভয় পায়। মানুষে জায়গাটারে খারাপ কয়। আমিও আপনার দেখি এন্দা জান গায় না, থাইকেন না। কোন না কোন বিপদে পড়বেন, পরে এনেও মানুষে পাইবেন কই পুরো সমস্যায় পড়া থাকলে। আমি সেই বাড়িতে ব্যাক করি। ব্র্যাকের আরেকটা কথা বলে দিই, আমি একটু আমাদের গ্রামের টোনের কথা বললাম, যেহেতু কুমিল্লার আশেপাশের রিজিয়নের কথা বলছি, তাই কিছুটা মিল রাখার চেষ্টা করছিলাম। আমি নাবিলার কাছে ফিরে আসি, এবার প্রস্তুতি নিয়ে ফিরে আসি। আমি তেলাওয়াত শুরু করি। আমি তেলাওয়াত করার সাথে সাথেই নাবিলা চিৎকার করে উঠতে থাকে। ওর ভেতর থেকে ওর আর কণ্ঠ যেদিন আমি প্রথম শুনেছি সেটা পাচ্ছি না। ভেতর থেকে আসছে, তুমি কেন বারবার আসছো, তুই কে বারবার আসছিস, ওই আমাকে খুব বাজে বাজে কয়েকটা গালি দিল। আমি বললাম তুমি কে? প্রথমে তুমি বললাম, প্রথমে আপনি বললাম, প্রথমে তুমি, তারপর তুমি বললাম, তুই বললাম। বলে আমি এখানে বহুদিন ধরে আছি, ও আমার জায়গায়, আমি ওর জায়গায়। আমি তেলাওয়াত বাড়িয়ে দিলাম। প্রতিক্রিয়া তীব্র হচ্ছিল, আর মেয়েটা বারবার দেয়ালে আঘাত করছিল। আঘাত করার এক পর্যায়ে মেয়েটার সামনের দাঁতটা পড়ে যায়, দুটো দাঁতই পড়ে যায়, প্রচন্ড রক্ত। আমি থামি নাই, আমি জানি যে রক্ত, দাঁত পড়ছে বা নড়ছে, যেটাই হোক আমাকে তিলাওয়াত চালিয়ে যেতে হবে, ওগুলি পরে ফিক্স করা যাবে। কয়েক ঘন্টা ধরে আমি তেলাওয়াত করার পর আমি দেখলাম যে ওর ভেতর থেকে কয়েকটা লাল ধরনের ধোঁয়া বেরোলো, এবং 1 ঘন্টা পর সে দুর্বল হয়ে গেল ওই জায়গাটা। আমি বুঝতে পারছিলাম যে এটা শুধু দখল না, এটা একটা সত্তা না, এটা একটা জায়গার সাথে যুক্ত। নাবিলা যখন সেই বাড়িতে গিয়েছিল, হয়তো সেই নিজেই সেই জায়গার সংযোগটা তৈরি করেছে। আমি তাদের বললাম যে ওই জমিদের বাড়িতে যে দোয়া করতে হবে এবার আমাকে, কারণ আমি এখানে পড়লে কাজ হচ্ছে না, সেখানে যে আমার কোরআন তিলাওয়াত করতে হবে। খুব ভালোভাবে সেখানে নাবিলাকে নিয়ে যে সম্পূর্ণভাবে মানসিকভাবে বিচ্ছিন্ন করতে হবে। আমি আবার সেই বাড়িতে যাব, এই ধরনের প্ল্যান করি, এবং রাত 1টার দিকে আমি সেই জায়গায় যাই। আমি তিলাওয়াত শুরু করি। হঠাৎ বাতাস জোরে বইতে থাকে, মনে হচ্ছিল পুরো জায়গাটা কাঁপছে। গরুর শব্দ, এটা ঘন্টার শব্দ, মনে হচ্ছে গরুর গলায় সেই ঘন্টাটা। গরু যখনই শব্দ করছে, সেই ঘন্টাটাও তাল মিলিয়ে শব্দ করছে। খুব জোরে মনে হচ্ছে গরুটা তার শিং দিয়ে দেয়ালটাতে গুঁতা মারছে। বাড়িটা নড়ছে, মনে হচ্ছে এখনই আমার মাথার উপর ধপাস করে পড়বে। প্রায় 3 ঘন্টা আমার কোরআন তেলাওয়াত চলতে থাকে, এবং আমি শেষবারের মতো তেলাওয়াত শেষ করে জোরে পড়ি। হঠাৎ করে সব শান্ত হয়, নীরবতা ভাঙে। আমার ফোনে একটা ফোন আসে, বলে আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমার মনে হলো যে সংযোগটা হয়তো ভেঙে গেছে। আমি আর সেদিন তার বাড়িতে যাই না। 1 মাস পর আমি আবারও কুমিল্লায় কোনো একটা কাজে যাই। আমাকে আবারও সেই নাম্বার থেকে ফোন আসে। আমি বলি যে কেমন আছেন, বলে যে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি যাই সেই বাসায়, খালি শুধু দেখার জন্য ও কেমন আছে। মেয়েটার মধ্যে একটা আরবিক মায়াবী কাজ করে, একটা মায়া কাজ করে, মনে হচ্ছে আমি আমার নিজের মানুষকে দেখছি, খুব কাছের মানুষকে দেখছি। শুনি আমি পরবর্তী সময়ে যে নাবিলা ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছিল, এবং সে প্রায় বলতো যে মা, আমি একটা অন্ধকারে ছিলাম অনেকদিন, আমাকে কেউ আটকে রেখেছিল। এই ঘটনাগুলো আমাদের শেখায় সবকিছু চোখে দেখা যায় না, কিন্তু অনেক কিছুই বাস্তব। আমরা ভয় পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। আমি আব্দুর রব, আপনাদের বলবো
নিজেকে রক্ষা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, অজানা জায়গায় সরাসরি প্রবেশ করবেন না, একটি সাবধানতা বজায় রাখবেন সব সময়। আলিফ ভাইকে শুনুন, উনি উনি মানুষটা খুবই ডিফারেন্ট একটি মানুষ। ওনার মতো মানুষের সাথে কাজ করতে পেরে, ওনাকে ঘটনা দিতে পেরে আমি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, কিন্তু তারপরও আমার ভেতর থেকে সেটা যায়নি। ওনাকে আমি যথেষ্ট পছন্দ করি। আমি খুব পছন্দ করি জাহিদ ভাইকেও, যিনি ঘটনা পাঠান ওনার কাছে। আমি পছন্দ করি হুজাইফাকে, যথেষ্ট সম্মান করে ছেলেটা আমাকে, রিফাত ভাইকে এবং সকলকে যারা আলিফ ভাইয়ের কাছে ঘটনা পাঠায়। আমিও চেষ্টা করব আরো কিছু ঘটনা পাঠানোর, লিখলাম ছোট করে। আমি আলিফ ভাইকে বলবো, আলিফ ভাই আপনি অনেকদিন যাবত ওয়েট করেছেন, আমাকে বলেছেন, আমি আপনাকে ঘটনা দিতে পারিনি। আমি চেষ্টা করব এখন থেকে ভালো কিছু আপনাকে পাঠানোর জন্য, যাতে আপনি আবারও ফিরতে পারেন সবার মাঝে। আপনাকে অনেক মানুষ চায়। প্রায় সময় ভৌতিকতার চ্যানেলে ঢুকলে অনেকের কমেন্ট দেখতে পাই, বহু কমেন্ট আসে। দোয়া চাই আপনাদের কাছে আমার জন্য। যদি সবাই দোয়া করেন এবং একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আমার মনের আশা, নেক আশাগুলো পূরণ করবেন আল্লাহ। আমিও চাই যে আপনাদের সকলের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রব সাহেব আপনাকে। সত্যি কথা বলতে যে আমি আসলেই আপনার ঘটনার জন্য অনেকদিন যাবত ওয়েট করেছি। জাহিদ ভাইকেও আমি বলেছি, জাহিদ ভাই উনি অনেকদিন যাবত ঘটনা দেন না, আসলে নক করেছি। জীবনযাত্রার মান এমন অবস্থা যে জীবনযাত্রাটাই এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে চাইলেই যে অনেক কিছু করতে পারবো বা করব প্ল্যান করি, হয় না। তো আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এবং আব্দুর রব সাহেবের জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমি এই প্রত্যাশাই করি। এবং আমাদেরকে কাছে আপনাদের কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। এখন আরো একটি ঘটনা শোনাবো আপনাদের সবাইকে। মনোযোগ আকর্ষণ করছে আপনাদের সবার। মনোযোগটা এমন ভাবে দিন যাতে চোখটা বন্ধ থাকে, আশপাশটা নীরব থাকে, যেন আপনারা মজা পান। ওই দিন রাতে আমি নামাজে ব্যস্ত ছিলাম। তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আমি একটু বেশি সময় রাকাত কম পড়ি, কিন্তু সময় বেশি নেই শুধু তাহাজ্জুদ নামাজে। প্রায়শই যখন আমি নামাজে থাকি, খুব কম সময় এমন হয় আমার চোখ বন্ধ থাকে, আবার কখনো খোলা থাকে। যে সময় আমার চোখ বন্ধ থাকে ওই সময় কোনো না কোনো দিন আমি এক ধরনের আলোর ছায়া বা আলোর ছোঁয়া টের পাই, যেন ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। চোখে পর্দা থাকার পরেও আলো পড়লে যেরকম অনুভূতি আসে না, ঠিক ওরকম। এই যে নামাজের সময় এরকম একটা অনুভূতি আসলো, মনে হলো যে ঘরের ভেতর অনেক আলো। আর একটা শব্দ আমার কানে আসে, দেখো। শব্দটা ছিল শুধু দেখো। আমি যখন নামাজ পড়া শেষ করে চোখ খুললাম, আমার আশেপাশে কোনো কিছুই ছিল না। কিন্তু যখন ফোন চেক করলাম, তখন আমার একজন পরিচিত ব্যক্তির কয়েকটা মিসড কল ছিল। আমার ফোন ছিল সাইলেন্ট। আমি ফোনটা ব্যাক করার সাথে সাথেই ফোনটা সেখান থেকে পিকও করে 1-2 সেকেন্ডের ভেতর। যাকে ফোন দিয়েছি সে পিক করে। আমি যখন তার সাথে কথা বলি, আমি তখন ব্যাকগ্রাউন্ডে প্রচুর চিৎকার এবং চেঁচামেচির শব্দ পাচ্ছিলাম। তাদের একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা বাড়িতে কাজ করে। তার আগের কোনো সমস্যা কখনোই ছিল না, কিন্তু ইদানিং একটা ঘটনার পর থেকে তাদের কিছু সমস্যা দেখা দিয়েছে। আর এখন এই মেয়েটা পজেসড। সমস্যা কি? কিছুদিন আগে যেটা ঘটে, তাদের ভবনে ইলেকট্রিসিটি চলে যায়। তাদের জেনারেটর ছিল, সেই জেনারেটরও আবার কোনো অজ্ঞাত কারণে 1-2 মিনিট দেরিতে চালু হয়। এখন যে সময় বিদ্যুৎটা চলে যায়, বিদ্যুৎ চলে আসার পরে বাইরে যখন তারা বের হয় চেক করার জন্য, কিছুই ছিল না। তো তারা দরজা বন্ধ করলো। কিছুক্ষণ পর যখন কোনো কারণে তারা বের হতে যাবে, দরজা খোলার পরে দেখতে পায়
দরজার যেই অংশটুকু থাকে ওই অংশটুকুর সামনে একটা নির্দিষ্ট মাপে একটা পুতুল রাখা। পুতুলটার গায়ে অনেকগুলো পিন ঢুকানো এবং পুতুলটা শুয়ে আছে পিনটার উপরে, মানে পিনটার উপর সাপোর্ট দিয়ে পুতুলটাকে রাখা। পিনগুলো ঢুকিয়ে এমন একটা আকার দেওয়া হয়েছে যাতে পুতুলটা ওইভাবেই থাকে। প্রথমবার যখন যারা এটা দেখতে পায়, একজন ব্যক্তি মনে করে তাদের ঘরের একজন ব্যক্তি আর কি বাসার, তিনি এটাকে দেখে সাথে সাথে একটা লাথি মেরে সরিয়ে দেয়। পুতুলটা অপোজিট ফ্ল্যাটের দরজায় যে একটা বাড়ি খায়। ওই দিনের ইনসিডেন্ট অতটুক পর্যন্ত ছিল, কিন্তু এই কথাটা তারা কাউকে কিছু বলে নাই। এটাকে একটা শুধু দুষ্টামি মনে করে, কারণ এই ভবনের কিছু পোলাপান আছে যারা বড় হওয়া সত্ত্বেও অনেক বেয়াদব, ঝামেলা করে। তিনি যখন বাইরে থেকে ফিরছিলেন অন্যান্য সমস্ত কাজ করার পর, যখন তিনি ঘুমাতে গেলেন, রাতের বেলা শুয়ে আছেন, কেমন যেন মনে হচ্ছে বোবাই ধরেছে। স্বপ্নে তিনি দেখতে পান তার উপর পাহাড় চেপে বসেছে, পাহাড়। এবং স্বপ্নে যখন তিনি দেখতে পাচ্ছেন যে পাহাড় তার উপর চেপে বসেছে, তিনি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। পাশেই তার স্ত্রী আছে, তাকে তিনি ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন, হাত সেদিকে যাচ্ছে না। যখন ঘুমটা ভাঙে তার, ওই পুতুলের ফেসটা তার চোখের সামনে ভাসে। ওই পুতুলটা কিসের তৈরি ছিল এটা তার মাথায় তখন খেয়াল করছিল না, কিন্তু সেটা অবশ্যই প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে তৈরি ছিল না। ওইটা ছিল একটা হ্যান্ডমেড পুতুল। ওই পুতুলটা তার দিকে উকি দিয়ে তাকিয়ে আছে, কারণ জীবন্ত পুতুল টাইপের। যখন হুড়মুড় করে তিনি উঠলেন, হুড়মুড় করে ওঠার পর আলো জ্বালালেন, স্ত্রী উঠল, সবাই উঠল, সবাই জেগে গেল তার চিৎকার চেঁচামেচিতে। কোথাও কোনো পুতুল নেই, তো কোনো কিছু নেই। এখন তিনি চিন্তা করলেন যে গেট খুলে দেখবেন ওই পুতুলটা ওইখানে আছে কিনা, আর বাড়ির সবাইকে দেখানোর একটা ইচ্ছা ছিল তার। তিনি যখন গেট খুললেন, ওখানে কোনো পুতুল ছিল না। এটা ছিল প্রথমবারের ঘটনা। পরের বার রাতের বেলা ওনার নিচের ফ্ল্যাটে থাকতেন ওনার বড় ভাই। ওনার বড় ভাই, তার স্ত্রী আর তাদের নিজেদের রুমে ছিল। রাতের বেলা একটা সময় বড় ভাইয়ের নজরে আসে ওনার রুমের যে জানালা রয়েছে সেটার পরে রয়েছে বারান্দা। কেউ একজন দাঁড়িয়ে আছে, অবয়ব যে দাঁড়িয়ে আছে তিনি দেখতে নারীর মতো, নারী একেবারে সুন্দর নারীর মতো। তার ছায়াটা পড়ছে এবং গ্লাস দিয়েও ছায়াটা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাকিয়ে রয়েছে তার দিকে, এবং এই তাকিয়ে থাকার ভেতরে একটা ভয়ঙ্কর ভাব আছে। চোখ বড় বড়, ভ্রু দাঁড়িয়ে আছে, ভ্রুয়ের জায়গায় নাই, দাঁড়িয়ে আছে। আর ঠোঁট এমন ভাবে চওড়া একটা হাসি দিচ্ছে যা কেউ না দেখলে সরাসরি শরীরে কাঁপুনি কি জিনিস সেটা টের পাওয়া যাবে না। তিনি ওইভাবেই দেখলেন যে ওই নারী ওই দিকে ওইভাবেই তাকিয়ে আছে। তার ঠোঁটটা ওয়াইল্ড। এই ওয়াইল্ড ঠোঁট মানে এই ঠোঁটটা খোলা ঠোঁট। আস্তে আস্তে আরো কাছে আসছে তার, একদম জানালার কাছাকাছি। মানে এই মুহূর্তে তার আকার যেন বড় হলো। সেটা জানালার গ্লাসের কারণে কিনা সেটা তিনি বলতে পারলেন না। তার হাতে থাকা ফোনটা সবার আগে তিনি ছুঁড়ে মারলেন জানালার দিকে। ওটা সরাসরি জানালায় যে আঘাত করেনি, আগে গ্রিলে বাড়ি খায়, তারপর নর্মালি পড়ে যায় নিচে। ওনার স্ত্রী জেগে ওঠে। ওনার স্ত্রী দেখলেন যে তিনি কাঁপছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন তার স্ত্রীকে তিনি মাত্র কি দেখলেন। এটা একটা সেপারেট ইনসিডেন্ট হিসেবে ধরে নেওয়া যায়। পরের দিন এই ভদ্রলোকের মা অসুস্থ হলেন। যিনি আমাকে ফোন দিলেন তার মা অসুস্থ ছিলেন। কিভাবে অসুস্থ হলো? তিনি নিজের ঘরেই ছিলেন। তিনি দেখলেন যে ওনার ঘরে এক আজব কিসিমের মহিলা ঢুকেছে, মারদানার মতো মহিলা। মারদানা কেন বললাম, মানে মারদানা ধরনের টাইপের আর কি। মারদানা কেন বলছি আমি, একদম পুরুষালী ভাব মহিলাটার মধ্যে। এমনকি গালেও কিছুটা লোম রয়েছে তার, পুরোপুরি দাড়ি না,
তাদের বাড়ির কেউ না, তাদের ফ্ল্যাটেরও কেউ না, এমনকি এই বিল্ডিং এরও কেউ না। কিভাবে তার ঘরে ঢুকলো এটা তিনি জানেন না। ঘরে ঢুকলো, তার হাতে একটা বাটি ছিল, বাটির ভেতরে কালো একটা তরল পদার্থ। তার ওই চেহারা দেখে, জাদ্রেল মারদানার চেহারা দেখে ওই মহিলা তো কেঁপে উঠেছেন। তার মুখের মধ্যে ওই কালো তরলটা সে জোর করে ঢুকিয়ে দিল এবং তাকে বলল, খা, এই খা। বলার সময় নারী এবং পুরুষ দুটোই কণ্ঠেরই শব্দ সেই সময় শোনা যায়। ওই কণ্ঠেই তিনি কাবু হয়ে গেছেন। ওই হুকুম তিনি পালন করলেন, কাঁপতে কাঁপতে অজ্ঞান পর্যন্ত হয়ে গেলেন। আর সেই মহিলা সেখান থেকে বেরিয়ে যাবার পর সবাই দেখেছেন তিনি ঘুমিয়ে আছেন। তিনি আসলে কাত হয়ে পড়েছিলেন। কাত হয়ে পড়ে গেলে তো আসলে বোঝা যায় না। পরে যখন তাকে ডাক দিতে গেল, দেখা গেল যে তিনি সেন্সলেস। তার হুঁশ আসবার পর তিনি বললেন যে তিনি এরকম একটা নারীকে দেখেছেন, এই যে মারদানা টাইপের নারী। ওনার মাও সেদিন সন্ধ্যার পরপরই অসুস্থ হয়ে পড়লেন। ওনার অসুস্থ হওয়ার ধরনটা হচ্ছে এরকম, তার শরীর পুরোপুরি কালো হয়ে যাচ্ছে, আবার নিজের রং ফেরত পায়, আবার কালো হয়, যেন এক ধরনের ছাই তার উপরে পড়ে রয়েছে। আবার ওই ছাইটা একটা নির্দিষ্ট সময় পরপর সরে যাচ্ছে। এই অবস্থায় তার দ্বারা দুয়া দুরুদ যতটুকু সম্ভব পড়ছেন, যতটুকু পেরেছেন ঠিকঠাক করার চেষ্টা করেছেন ইস্যুগুলোকে। কিন্তু তার একটা ব্যাপারে সবাই যদি একবার বসতেন তাহলে হয়তো সমস্যার সমাধান তার আগেই করতে পারতেন। কিন্তু তারা সবাই ইন্ডিভিজুয়ালি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। কারণ ওই যে প্রথম ব্যক্তি, সে কিন্তু পুতুলের কথা কাউকে বলেনি। আবার যখন সে ওই পুতুলটাকে দেখাতে চেয়েছিল সবাইকে, ওই দেখানোর কথাটা ছিল রাতের বেলা, কিন্তু ওই রাতের বেলা ওই কথাটা পরবর্তীতে আর কারো মনেই ছিল না। যদি একবার তাদের মনে পড়তো যে তারা আগে তাদের ফ্ল্যাটের সামনে একটা পুতুল রাখা হয়েছিল, তাহলে তারা ব্যাপারটাকে আরো আগে সমাধান করতে পারত। এখন আরেকদিন রাতের বেলা তাদের যে কাজের মেয়ে, যে মেয়েটার এখন সমস্যা দেখা দিয়েছে, এই কাজের মেয়েটা রান্নাঘরের পাশে একটা রুমে থাকতো। ওই রুমটায় শুধু একটা ফ্রিজ ছিল এবং অন্যান্য জিনিসপত্র রাখার মতো ছোট ছোট ওয়ার্ড্রোব ও টেবিল ছিল। মেয়েটা সেই ঘরে থাকতো। মেয়েটার যেটা মনে আছে, ওকে শীষ দিয়ে কেউ ডাকছিল। এই ধরনের শীষ শীষ ডাক শুনে ও যখন তাকালো, মানে ওর ঘুম ভাঙলো, তাকালো, ও দেখলো একটা ছোট্ট ওয়ার্ড্রোব বা ক্লোজেটের উপর কি জানি বসা। ও মা গো বলে সে যখন চিৎকার দিতে যাবে, ওর তো ধরাস করে বুকের মধ্যে কে জানি বাড়ি মারে। ওই এন্টিটি ওখান থেকে লাফ দেয় ওর উপরে, এমন ভাবে লাফ দেয় যে ওই এন্টিটি ওর উপর লাফ দিতে না দিতেই ওর ভেতরে ঢুকে যায়। ও যেটা বলছিল সবাইকে, ওর ভেতরে ঢুকে গেছে। যখন ওর ভেতরে ঢুকলো, ওর প্রথম একটা রিয়াকশন আসলো, শরীরটা ম্যাজম্যাজ করছে। তারপর এমন একটা রিয়াকশন আসলো যে হাত পা টানা দিয়ে ধরছে কেউ। এরপর না আর ওর কিছু মনে ছিল না। এটা কিন্তু স্বাভাবিক, এমন ভাবে বাকি দিনের কাজ করে যাতে কেউ বুঝবে না যে সে ঠিক নাই। রাতের বেলা মেয়েটা দেখতো একটা আকৃতি, মারদানা চেহারা, শাড়ি পরা, কপালে বড় টিপ, চুল বাতাসে উড়ার মতো করে আছে। আকৃতি দেয়ালে স্পষ্ট থাকতো, কালো ব্লাউজ, মাটি রঙের শাড়ি। তার এক চোখ ঠিক জায়গায়, আরেকটা চোখ ভ্রুয়ের দিকে উঠে গেছে। ঘাড় তার অবস্থায় সে শিল পাটা বাড়ছে। শিলপাটা ঘষার শব্দ শুনে মেয়েটা শুনতো অন্য কেউ না, সেই আকৃতি দাঁড়াইতো দেয়ালের মধ্যেই, যেন দেয়াল নিজেই জীবন্ত হয়ে আছে। তার হাতে থাকতো বিভিন্ন জানোয়ার, যাদের রক্ত উপরের দিক থেকে নিচের দিকে ছড়তো। মেয়েটা এই আকৃতিকে দেয়ালের বাইরে এসে বাস্তবে পাশে দাঁড়িয়ে থাকতে দেখতো, কিন্তু মেয়েটা কাউকে কিছু বলতে পারতো না। ওর চোখের দিকে তাকাতে পারতো না কাজের মেয়েটা।
রান্নার সময় যখন কেউ থাকতো না, তখন সেই মেয়ের কানে কানে বলতো, সবাইকে মেরে ফেল, বিষ খাইয়ে মেরে ফেল। একদিন রাতের বেলা মেয়েটাকে ডেকে তুলে সেই আকৃতি, মারদান আকৃতি, মেয়েটাকে নিয়ে যায় ওই পরিবারের ছেলে মেয়েদের মায়ের ঘরে। তার ঘরের আলমারি খোলা, আলমারি থেকে দামি কাপড় ও গয়নার ছোট বক্স কয়েকটা সেই কাজের মেয়ের হাতে তুলে দেয় সেই মারদানা। মেয়েটাকে সে বলল, এই সব কিছু তোর হয়ে যাবে যদি তুই সবাই খাবারে বিষ মিশিয়ে দিস। দে বিষ মিশিয়ে, কালকেই ফিরনি রান্না করে বিষ মিশিয়ে দে। এই কথা বলে সেই মারদানা কাজের মেয়ের হাতে একটা ছোট্ট আতরের শিশির মতো বোতল দেয়। তাকে বলে, পুরোটা ঢেকে দিস, তোর হয়ে যাবে সব কিছু তোর হয়ে যাবে। সব কিছু। কাজের মেয়েটার ঘুম ভাঙে। ওই শিশি ঠিকই ওর হাতের মুঠো ছিল অদ্ভুত ভাবে। ওই দিন কাজের মেয়েটা ঠিকই ফিরনি তৈরি করে এবং ওই শিশির ভেতরে থাকা সকল তরল পদার্থ সেই ফিরনিতে সে মিশিয়ে দেয়। কিন্তু নিজের সত্তার সাথে মেয়েটা লড়ছিল। মেয়েটা পজেসড। সে নিজেই ফিরনিতে বিষ মেশায়, কিন্তু তার আসল সত্তা কোনোভাবেই তার উপর নিয়ন্ত্রণ নিতে পারছিল না। হঠাৎ করেই সে নিয়ন্ত্রণ নেয় নিজের উপর এবং সেই নিজেই সেই ফিরনিতে ফেলে দেয়। সেই মুহূর্তে সেই ফিরনি ফেলে দেয়, ঠিক সেই মুহূর্তে মারদানা ক্ষিপ্ত হয়ে ওঠে। মেয়েটার চুল সে টেনে ধরে মারাত্মকভাবে বাঁকিয়ে ফেলে ওর শরীর। লম্বা হাত বাড়িয়ে বটি হাতে তুলে নিয়ে চালিয়ে দেয় মেয়েটার গলায়, জবাই করে দেয় তাকে। মেয়েটা জবাই হয়ে যাওয়ার আতঙ্কে ছটফট করছিল, কিন্তু বাস্তবে সবাই মেয়েটাকে কাঁপতে দেখে। রান্নাঘরের মেঝেতে খিঁচুনি উঠেছিল মেয়েটার। মেয়েটা বাড়িতে চুপে চলে যায় কিছুদিনের জন্য। বাড়িতে যেয়ে তাবিজ কবজ করে মেয়েটা। বাড়িতে যাবার পরে কিন্তু মেয়েটার সমস্যা হয় নাই আর। যখন আবার ফিরে আসে কাজের জায়গায়, আবারও সেই মারদানাকে সে দেখতে পায়। একদিন রাতের বেলা ওই বাড়ির এক মহিলা, সম্ভবত ছেলের বউ, সে রাতের বেলা দেখতে পায় মেয়েটা হাঁ করে বড় বড় চোখে তাকিয়ে আছে রান্নাঘরের বাইরে অন্যের জমিতে থাকা একটা গাছের দিকে। বটির নিচের দিকের লোহার পাত ওর মুখে ছিল। এই ধরনের সমস্যায় আবারও তারা মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দেয়। মেয়েটা নিজের বাড়িতে ভালো ছিল, এখন তাদের হেল্পিং হ্যান্ড দরকার। এখন যেই আসে সে পরের দিন সকালেই বেরিয়ে যায়, কারণ তারা ভয় পায়। এদিকে এক সময় ধারণা ছিল তাদের সমস্যাটা মেয়েটার জন্য, মেয়েটা চলে গেলেই সমাধান হয়ে যাবে। সেখানে তা হয় না। অন্য লোক যেমন থাকতে পারছে না, ঠিক তেমনি সবাই ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখছে। কিছু স্বপ্ন অত্যন্ত জঘন্য, যেমন মানুষের দেহ কেটে তাই সেই মাংস তাদেরকে খাইয়ে দেয়া, রক্ত তাদের চেহারায় ছুঁড়ে মারা, বিশ্রী গন্ধ, আর বিশেষ করে দেয়ালে মারদানা ছায়া দেখা। তারা সেই কাজের মেয়েকে ফিরিয়ে আনে, কারণ তাদের এমন লোক লাগবেই। এই কাজ করে তারা একজন আলেমের পরামর্শে, কারণ তাদের সমস্যা তাদের ফ্ল্যাটের কাজের মেয়ের না। আলেম সাহেব কাজের মেয়েকে পরীক্ষা করে বোঝেন এই মেয়ের উপর আসর আনা সম্ভব। মানে এই যে বাড়িতে আক্রমণ হচ্ছে, এই মেয়েটার উপরে ভর করে সেটার মানে সম্ভব, সেই জায়গায় মেয়েটাকে ভর করে সে বিপদ আনা সম্ভব। সেই মোতাবেক তারা কাজ শুরু করেন। এটা কাচের বোতল সেখানে রাখা। আসলে সত্যি কথা বলতে সেই মেয়েটাকে তারা কাজে লাগান। তার ভেতরে রাখা সুতা, এক টুকরা বাতাসা, একটা ছোট্ট কাঠের টুকরা। এবার শুরু হয় বোতল বন্দির প্রক্রিয়া। বোতল বন্দি হবার সময় মেয়েটার উপর অনেক শক্তি দেখায় সেই মারদানা, তবুও তাকে বন্দি করে সেই আলেম নিয়ে যায়। আমি অবশ্য এত কিছু জানতাম না, আমি পরে জেনেছি তারা আমার কাছে অনেক কথা লুকিয়েছিল। তো কিছুদিন পর একদিন রাতের খাবার তৈরি করার সময় মেঝেতে পড়ে যায় ওই মেয়েটা, কাজের মেয়েটা। কাটা মাছ ছিল তার সামনে,
সেই কাটা মাছ থেকে বের হওয়া রক্ত নিজের হাতে মাখিয়ে এলা বলে চিৎকার করে হাসতে শুরু করে, আর কপালে সেই রক্ত লাগিয়ে 2 হাত মেলে ধরে সেই না থামা হাসি। মেয়েটা শ্বাস ফুরিয়ে শরীর নীল হয়ে যাচ্ছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল সব, তবুও সে হাসছিল। এরপর কোনো একটা কারণে মেয়েটা জ্ঞান হারায়। ঘটনা এই পর্যন্তই। মেয়েটা পজেসড। আমি সেই বাসায় প্রবেশ করি। আমি মারদানাকে দেখতে পেয়েছিলাম। লম্বা পুরুষালী মেয়ে, চোখ একটা স্বাভাবিক, উপরটা একদম ভ্রু বরাবর, কালো হাতার কাপড়, মাটি রঙের শাড়ি। আমি চুপচাপ বসেছিলাম। কাজের মেয়েটা অন্য ঘরে ছিল। মেয়েটাকে আমার সামনে নিয়ে আসতে বললাম, বাকিদের বললাম দূরে থাকতে। মেয়েটা মাথা নিচু করে বসেছিল। আমি অনেকবার বলার পর সে আমার দিকে তাকায়, যেমনটা মনে করেন কেউ রেগে আছে। আপনি কাউকে বলেন আমার দিকে তাকাও, আসতে আমার দিকে তাকাও। হঠাৎ করে নিচু হয়ে মাথা থাকা অবস্থায় চোখটা উপরের দিকে তাকিয়ে যখন আপনার দিকে একটা ভয়ঙ্কর চেহারা দিবে, ভয়ঙ্কর সেই চেহারার কথা বলছি আমি। নিচু করে বসেছিল, হঠাৎ করে বলার পর সে আমার দিকে তাকায়। মেয়েটার চেহারা শ্যামলা, চোখটা বড়, থুতনিটা ভি শেপড, মাথায় চুল কম, কিন্তু ওর চোখ, এক চোখ স্বাভাবিক, আরেক চোখ মারদানার মতো আরেক চোখ। আমার সামনেই উল্টে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। আমি এটাকে চলে যেতে বললাম, কারণ মেয়েটা ক্রস ফায়ারের সামনে পড়ে গেছে। কিন্তু আসল ক্রস ফায়ার যার উপর পড়ার কথা তার উপর পড়ছে কিনা তা জানতে চাইছিলাম, আর আমি জানি বের করতে হয় কিভাবে। ঘরে আলো নিভিয়ে দেওয়া হলো। একটা বড় ড্রেসিং টেবিল সামনে টেনে আনা হলো। একটা মুখের অবয়ব আমি এঁকে নিলাম সেই আয়নায়। মুখের অবয়বটা সেই মারদানার সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। মোমের আলো জ্বালাবার পর পরিবেশ নিজ থেকেই বদলে যায়। পরিবেশ আমাদের উপর প্রভাব ফেলে ঠিক এইভাবেই। আর এই পরিবেশ তৈরি করার পেছনের উদ্দেশ্য একটাই, আসল লোককে যার সাথে মারদানা রয়েছে। প্রথমে সেই ব্যক্তিকে এনে বসালাম, যে পুতুল দেখেছিল আগে। তাকে বললাম কিছু আয়াত বারবার পড়তে। তাকে বলেছিলাম ওই চেহারার দিকে তাকিয়ে সেই আয়াত পড়তে বারবার। আমি লক্ষ্য করছিলাম তাকে সবচেয়ে বেশি, কিন্তু সে মারদানার শিকার না, এটা পরিষ্কার হয়ে যায়। কয়েকজন চলে যাবার পর এলেন এই পরিবারের এক ছেলের বউ। এনাকে দেখা মাত্র আমি শিওর ছিলাম সেই মারদানার নিয়ন্ত্রণে, কারণ তার নাকের নিচে লোক পরিষ্কার করার একটা লক্ষণ দেখা যাচ্ছে। তিনি এসে বসার পর আমি ইচ্ছা করেই অন্য আয়াত পড়তে বলি। তিনি বসার পর থেকেই না শান্তি পাচ্ছিল না। আমি আরো শিওর হলাম এই মহিলাই মারদানার হাতে আছে। সে সূরার আয়াত পড়ল, কিন্তু হাঁসফাঁস করছেন তিনি, শ্বাস নিচ্ছেন তিনি, হেঁচকি আসার মতো এক অবস্থা। এই ধরা যায় এই টাইপের। আমি আয়নায় দেখতে পাচ্ছি মারদানার চেহারা একদম পরিষ্কার। মহিলার বাম কাঁধের উপর থুতনি রেখেছে সে, আর এই মহিলাও বাম দিকে ঝুঁকে আছে। মারদানার সেই চেহারায় ছিল হাসি, মারাত্মক হাসি। কিন্তু এটাও খেয়াল করলাম মারদানার চোখ একটা, যেটা ভ্রুর দিকে থাকার কথা সেখানেই আছে, তবে একটা পরিবর্তন। কেন জানি মনে হলো কেউ ইচ্ছা করেই এমন করেছে, মানে কিছু একটা এখানে হয়েছে, মারদানার সাথে হচ্ছে। এদিকে মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বলেছিলাম না আয়নায় আমি মারদানাকে দেখেছিলাম বাম কাঁধে থুতনি রাখতে। এবার সেই মহিলা পড়ে যাবার পরেও সে বসে রয়েছে সেখানে, আমার দিকে সে তাকিয়ে আছে, হিংস্রতা তার চেহারার মধ্যে। কিন্তু একটা কষ্ট, একটা ব্যথা আমি টের পেলাম নিজের ভেতর। তন্ত্র মারদানা যে আমার সামনে, সে এমন কেউ, হয় সে দামরি নইলে সে শৈল্যা। তন্ত্র কঠিন হয় কারণ এর নিয়ন্ত্রণ থাকে তান্ত্রিকের হাতে, এন্টিটির হাতে না।
এক জায়গায় যদি সমাধান আনা যায় তাহলে আরেক ফ্রন্টে আক্রমণ করে। তান্ত্রিককে হারানো সহজ হয় না, কারণ সে মানুষ। নিত্য রাস্তা তাকে বের করতে হয় এবং বের করে সে আক্রমণ চালিয়ে যায়। মারদানা হাসলো। এক আদি ভৌতিক কণ্ঠে সে বলল, আরে এলো, আমি কো এলে খাকুন বেশিয়ম বেশিয়ম। আমি আলো জ্বালিয়ে দিতেই সেই মহিলা যে জ্ঞান হারিয়েছিল তার শরীর ঝাঁকি দিয়ে উঠল। আমি তাদেরকে বলে দিলাম, সমস্যা আপনাদের, ক্ষতির উদ্দেশ্য আমি জানি না, কিন্তু এই নারীর উপর তার প্রভাব বেশি। পরে কি করতে হয় আমি জানাবো। এই কথা বলে আমি চলে আসি। কিন্তু সহজেই পথ কি পাওয়া যায়? না, তা হয় না। আমি রাস্তা খুঁজতে শুরু করলাম। দামরিয়া শৈল্যা যেই হোক না কেন, তাদের নিয়ন্ত্রণ তান্ত্রিকের হাতে। আমি চোখ বন্ধ করে বসে আছি। মারদানা আমার কল্পনায় তার ভয়ানক রূপ দেখাচ্ছে। তখন আমার কানের কাছে শব্দ এলো, মাস্টার। ডাকটা শুনে আমি তাকালাম শব্দের দিকে। আমার ঘরের জানালায় বসা ছিল একটা কবুতর, যেন কথাটা আমাকে কবুতর নিচেই বলল। আমি উঠে কবুতরের কাছে যে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম, এই কে রে তুই? কবুতরটা উড়ে চলে গেল। সাথে সাথে একটা পাতিল বা ডেকচি পড়ে যাবার শব্দ এলো। এমন ভাবে পড়লো, পরে যে গড়াগড়ি দিচ্ছিল রীতিমতো। আমি সেই শব্দটা খুঁজতে বের হই, কিন্তু কোনো পাতিল পড়েনি কোথাও। আমি ভাবতে লাগলাম, এমন হবে কেন? মনে আছে, আমার এখনো সেই রাতের কথা মনে আছে। সেই জিন ভর্তি বাড়িতে প্রবেশ করা, এরপর পাতিল মাটির ভেতর থেকে বের করা, সব মনে পড়ে আমার। কিন্তু এর মানে কি? আমাদের জীবনের অতীত তার ছায়া ফিরিয়ে নিয়ে আসে, কোনো না কোনো ভাবে অতীত ফিরে আসে। এই ক্ষেত্রে, এই মারদানা কেসের ক্ষেত্রে আমার অতীত ফিরে এসছে। একা খুঁজতে শুরু করলাম কিভাবে সমাধান করা সম্ভব। কাউকে বন্দী করা সহজ না, আবার কাউকে বন্দী না করে সমাধান আশা করা কঠিন। একটা মাত্র উপায়, তালাশ। তালাশ অনেক কঠিন ছিল, এক সময় আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু আজ তা কঠিন না। নিজের সম্পূর্ণ চেতনা শক্তিকে শান্ত করে, নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে জিকির শুরু করার পর ধীরে ধীরে সেই স্টেজে পৌঁছানো সম্ভব। আমি জিকির করছি, চোখে দেখতে পাচ্ছি গুমট কালো আকাশ, গোধূলির সময় ঝড়ের পরিবেশ। বৃষ্টি হয়ে যাবার পর পানি কল কল করে বয়ে যাচ্ছে। একটা কাঁচা আম টুপ করে পড়লো একটা গাছের গোড়ায়। যেই গাছের গোড়ায় আম পড়লো, সেই আম গাছ, সেখানে কোনো আম গাছ ছিল না। সেই আম পানি থেকে ভেসে উঠল। অনেকগুলো সুই ফুটানো নিয়ে, একজোড়া হাত, কাঁধে গেরুয়া বসন। আম নিজ হাতে যখন তুলে নিল, তখন হাতের পেশির বদলে দেখা যাচ্ছে হাড্ডি, হাড়, হাতের হাড় মানুষের। সেই কাঁচা আম, পিন গাথা সেই কাঁচা আম সেই ব্যক্তি পুঁতে দিল মাটিতে। জায়গাটা অচেনা, তবে কে যেন এই মাটিতে, সেই মাটিতে, সেখানে আম পোতা, সেখানে নিজের মাথা নিজেই আছাড় মারছিল। ব্যাস এটুকুই দেখলাম আমি। আর আমি জানি আমার ঘোর বাস্তব হয় খুব দ্রুত। সেদিন রাতের দিকে আমার কাছে প্রথম ফোন আসে ওই মহিলা যিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তিনি কিছুটা পাগলামি করছেন, ফোনের কথা আমি শুনতে পেলাম। বাসায় তিনি কোনো মতেই থাকতে চাইছেন না, বারবার তিনি দেয়ালে মাথা ঠুকাতে চাচ্ছেন। এই কথা শোনা মাত্র আমার রাতের ঘোরের কথা মনে পড়ে যায়, যে ঘোরের মধ্যে আমি যা দেখছিলাম। আমি সাথে সাথেই বের হই এবং ঘন্টা খানেক পর আমি সেখানে পৌঁছাই। ওই মহিলার শক্তি প্রায় শেষ, তবুও মারদানার উপর চাপ প্রয়োগ, মারদানা তার উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে, যাতে সে এখান থেকে সহজে পালাতে পারে। আমি কাউকে কিছু বলতে দিলাম না। আমি বললাম, যেদিকে সে যায় যেতে তাকে দেওয়া যাবে না, তবে সে চাইলে বলতে পারে সে কোথায় যেতে চায়।
আমি তাকে নিয়ে যাব, যদি যাওয়ার মতো জায়গা হয়। আমার মাথায় মারাত্মকভাবে তখন চিলিক মেরে ওঠে আমার চারপাশ কেমন যেন অন্ধকার, শরীরের শিহরণ বয়ে যাচ্ছে, কেন যেন মনে হচ্ছে আমি বাতাসে ভেসে আছি। মারদানাকে দেখা যাচ্ছে, ওর চেহারায় যেন সূর্যাস্ত যাবার আভা পড়ছে, চুলগুলো ভয়ানক ভাবে উঠছে, চোখ একটা ভ্রুয়ের জায়গায়, ঠোঁট আঁকা বাঁকা কান পর্যন্ত। সে বলল, ওই যে ওইখানে। এটা বলে সে আমাকে দেখালো একটা জায়গা, মাটি সেখানে ভেজা, একটু গুঁড়ো গুঁড়ো মাটি, সেখান থেকে যেন শব্দ আসছে, ধাক 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 ধাক, হৃৎপিণ্ডের শব্দ। পাশে একটা নেম প্লেট দেখা যায়। প্রচন্ড ভাবে চিলিক দিয়ে উঠল আমার মাথায়। মারদানা, যার উপর ছায়া ফেলে রেখেছে, সে আমার দিকে তাকিয়ে আছে আর নিঃশ্বাস নিচ্ছে। আমি বেরিয়ে আসি, নেম প্লেট খুঁজতে শুরু করি। বেশি দূর না, একটা কৃষ্ণচূড়া গাছ, ওই কৃষ্ণচূড়া গাছের পাশে একটা নেম প্লেট, দুই বাড়ির মাঝে একটা খালি প্লট। আমি ভেতরে ঢুকতেই দেখতে পাই একটা জায়গা। সেই জায়গা আমাকে দেখালো একটি আগেই মারদানা, মাটির সেই জায়গা, যেমনটা দেখেছিলাম, একটু ভেজা এবং গুঁড়ো গুঁড়ো। কি মনে করে হাত দিয়ে মাটি সরাতে শুরু করলাম। এক জোর লাগালে দেখছি মাটি সরে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করছি, জোর খাটিয়ে চেষ্টা করছি তুলে ফেলতে। মাথা ভন ভন করছে আমার, সামনে যেন অনেক মাছি ভন ভন করছে, মাটি তুলতে দিচ্ছে না। আমার কানে এক চিৎকারের শব্দ এলো, নারী কণ্ঠের চিৎকার। আমি হাত চালিয়ে যাচ্ছি, পাহাড় সমান বোঝা আমার পিঠে তখন, নুপুরের ঝুনঝুন শব্দ, নারী দেহের গন্ধ, আর কে যেন আমার পাশে দাঁড়ানো। আমার হাতে কিছু একটা স্পর্শ পেল। হাতে পা মাত্রই আমি মাটিটা সরিয়ে নেই এবং সেই বস্তুটা টেনে তুলি। আবার বহুদূর থেকে চিৎকারের শব্দ ভেসে এলো। আমার মাথা চিলিক মারছিল। আর আমার হাতে একটা জাদুর বস্তু, যার ভেতরে সুই ফোটানো ব্যাঙ রয়েছে, যেটা এখনো জীবিত। সেই ব্যাঙ আমি ফেলে দিয়েছিলাম। ওর উপর যে হুল ফোটানো আছে তা তোলা সম্ভব না। ওই বস্তু তুলে ফেলার সময়ই কিন্তু সেই নারী, যার উপর মারদানার ছায়া ছিল, সেই নারী চিৎকার দিয়েছিল। তিনি তখন পড়ে গিয়েছিল ফ্লোরে, কিন্তু হুশ আসার পর থেকে সে একেবারে ঠিক, একেবারেই। আল্লাহর হুকুমে তারা পরিত্রাণ পায়, তারা সকলেই পরিত্রাণ পায়। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমান ধানমন্ডি থেকে। রোমান তার বড় ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি রোমানের পাঠানো ঘটনায়। রোমানের বড় ভাইয়ের নাম আরমান। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, আর 90 দশকে তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো সেই সময় তিনি কলেজে পড়তেন, গিয়েছিলেন নানাবাড়ি বেড়াতে। তো খুব সুন্দর একটা পরিবেশ, নানাবাড়িতে সবাই মানে একসাথে আছে, অন্য মামাতো ভাই খালাতো ভাই তারা একসাথে বসে আড্ডা দিচ্ছে এবং তাদের বেশ ভালো সময় কাটছে। এবং তখন তো আসলে উঠতি বয়স, বেশ ইন্টারেস্টিংও। তো আরমান যেটা করেছিলেন, তার মামাতো ভাইদের সাথে হেঁটে চলে গিয়েছিলেন গ্রামে ঘুরতে সন্ধ্যার পরে, এবং হাঁটতে হাঁটতে তারা চলে যায় দূরে এবং তাকে বিভিন্ন জায়গা দেখায় তার মামাতো ভাইরা। তো একটা মাঠ আছে, ওই মাঠটা খুব সুন্দর, মানে স্কুলের মাঠ, এবং স্কুলের মাঠের পাশে একেবারে রাতের বেলা দেখা যাচ্ছে স্কুলের যে ঘরগুলো ওগুলো অন্ধকার হয়ে থাকে। তো চাঁদের আলো যখন পড়ে মাঝখানে, তখন ঠিক মাঝখানটায় আলো, চারিপাশে অন্ধকার, খুব সুন্দর একটা পরিবেশ নাকি লাগে। তো আরমান সেখানে বসে মামাতো ভাইদের সাথে আড্ডা দিচ্ছিলেন এবং মামাতো ভাইরা তাদেরকে বলছিলেন যে দেখ কি সুন্দর। তো তার এক মামাতো ভাই স্কুল ঘরের দিকে দেখাচ্ছিলেন, কারণ স্কুল ঘরের চালের যে টিনটা ওটা নতুন লাগছে, ওইটা একেবারে ইস্পাতের মতো রং, আর চাঁদের আলো পড়ে ওটা চমকাচ্ছে, আর চালের নিচের অংশটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো মনে হচ্ছে একদম চকচক ইস্পাতের নিচে অন্ধকার একটা জায়গা, খুব সুন্দর। এবং ওই মানে চারপাশে এরকম ঘিরে আছে তো ঘরগুলা, জাস্ট মাঝখানে পড়ছে আলোটা, আর ওই
চালটা চকচক করতেছে। তো খুব সুন্দর, আসলে সুন্দর। তো আরমান মানে একদম তাকায় থাকলো মুগ্ধ হয়ে। তো এর মধ্যে খুব সুন্দর একটা ফুলের সুবাস আসতেছে। তো আরমান বললো যে এই খুব সুন্দর একটা ফুলের ঘ্রাণ আসতেছে, এটা কোন গাছ? তো বলতেছে তার মামাতো ভাই একদিন বলছে দোলন চাপার ঘ্রাণ, এটা মানে এই গরমকালে হয়, সন্ধ্যার সময় খুব সুন্দর ঘ্রাণ আসে। তো আমার বলছে হ্যাঁ আমি অনেক জায়গায় পাইছি ঢাকাতেও, মানে আমাকে একজন বলছিল এটার নাম বাটারফ্লাই লিলি, তো যাই গাছটা একটু দেখি চল। তো তার মামাতো ভাই বললো যে আচ্ছা চল। তার দুই মামাতো ভাই ছিল, একজন বললো যে আমি বাসার দিকে যাই, তোর ওই গাছ দেখায় নিয়ে আয়। তবে রাতের বেলা গাছের নিচে যাওয়া মানে ঠিক না, স্কুলের গাছের নামে তো জানোসি। মানে একজন বলতেছে আর এক মামাতো ভাইরে, তো সে বলতে যে আরে বেটা এগুলো ভুয়া কি আর। তো বলে কেন? আরমান বলে কেন কি হয়েছে? বলে না এই গাছের এনে মানুষ রাখতে যায় না, মানুষ কয় যে এনে দিনপরি থাকে দিনপরি থাকে, আবার অনেক সময় সাপ হয়ে থাকে আশেপাশে এগুলা। আরমান বলে আরে এগুলা কিচ্ছু না, চলো যে সুন্দর, বলে সে হাঁটতে হাঁটতে যায়। তো তার মামাতো ভাই তাকে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, এবং তারা কাছায় যাচ্ছে স্কুল ঘরের দিকে, মানে এই গাছটা হচ্ছে স্কুল ঘরের পিছনে। আর ঘ্রাণটা মনে হচ্ছে আরো মানে ডিপ হচ্ছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে ছড়ায় যেয়ে আসতেছে এবং ডিপ ভাবে লাগতেছে নাকে। তো হাঁটতে হাঁটতে দুইজন চলে গেল একদম মানে ওই মাঝখানের ফাঁকা জায়গাটায়, এবং একটা কর্নার দিয়ে বেরোতে হবে। এখন দেখা যাচ্ছে স্কুলের জানালাগুলো দেখা যাচ্ছে, দরজাটা দেখা যাচ্ছে বন্ধ দরজা। এখন না এই একটু আগে যেরকম সুন্দর লাগতেছিল সেটার থেকে কেমন যেন একটু ভীতিকর লাগতেছে জায়গাটা। মনে হচ্ছে যে এই ঘরগুলোর প্রাণ আছে, এগুলো তাদের দিকে তাকায় আছে এবং তাদেরকে অবজার্ভ করতেছে, এরকম লাগতেছে। তো মানে আরমানের এরকম ফিল হয়েছে। তো আরমান তার কাজিনকে বলতেছে এই দেখো কি অবস্থা, এই ঘরগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো জীবন্ত, এগুলো আমাদের দিকে তাকায় আছে। তো তার কাজিন বলতেছে আর এই উদ্ভট কথা, কিসের কি, চলো আমরা যাই কোনা দিয়ে বেরোই। তো হেঁটে তারা ওই যে এই পাশে আর এই পাশের যে স্কুল ঘরগুলো, এটা কোনা দিয়ে বের হয়ে গেল। ঘ্রাণটা বেশ ডিপ। এখন যেখানে বের হয়ে আসছে ওই জায়গাটা অনেক সুন্দর, মানে ওইখানে একটা বেশ বড় দোলন চাপা গাছ আছে এবং ওইটার নিচে অনেক ফুল পড়ে আছে, এবং চাঁদের আলো পড়ে ওই গাছের ছায়া চারিদিকে ছড়াই গেছে, মানে গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে স্কাইলিক হচ্ছে, মানে অসাধারণ সুন্দর। আর মানে গাছে নাকি খুব সুন্দর লাগছে। তো সে দেখে বলে আর কয়েকটা ফুল নেই হাতে ম্যান, বলে সে কতগুলো ফুল টোকায় নিয়ে এসে আরমান তাড়াতাড়ি হেঁটে চলে গেছে গাছটার মূল লিশের দিকে, মানে ডালের দিকে, যে সে দুই হাত দিয়ে ঝাঁকা দিছে ডালটা। তখন তার মা তো বলছে এই করো কি বলে সে সিরিয়াস হয়ে গেছে, সে করো কি। আনন্দ বলে আরে না আরো কিছু ফুল পড়ুক, আরো কিছু টোকায় নেই। এইটা বলতে বলতেই আরমান আবার ঝাঁকি দিছে গাছে, তা আরো কিছু ফুল পড়ছে, পাতা পড়ছে। তো মানে সে মজা পেয়েছে এটা করে, এবং তার মামাতো ভাই তখন বললে একটু আপসেট হয়ে গেছে, আরে তুমি কি করতেছো আরমান, বাসায় তো এটা চিল্লাচিল্লি করবো, তোমার গাছের কাছে আনছি এটা শুনলেই, স্কুলে গাছের কাছে কেউ আসে না, এই চলো তুমি আসো। আরমান নাকি যখন ডালটা ছেড়ে দিচ্ছে তখন নাকি তার শরীরটা কেমন যেন একটা ইলেকট্রিক শকের মতো লাগছে, এবং মনে হচ্ছে যে ঠান্ডা একটা স্রোত তার সরাসরি নেমে গেছে। আরমান মানে কেঁপে উঠছে মানে ইলেকট্রিক শকের মতো খেয়ে সে অবাক হয়ে গেছে। তো সে গাছটার দিকে তাকাইছে, হঠাৎ সে দেখলো যে গাছটার ডালের মধ্যে মনে হচ্ছে যে কালো একটা সাপ কয়েল করে আছে, এরকম করে পেঁচায় আছে, এবং মনে হলো তার দিকে এরকম তাকাইছে, এবং আরমান স্পষ্টভাবে দেখছে যে সাপটা মানে ফনা তুলছে, মানে হুড ওপেন করছে, ছোট্ট একটা ফনা, মানে বেশ বড় সাপ না, ছোট একটা কালো রঙের সাপ, এবং এই যে চাঁদের আলো পড়ছে ওটা চকচক করতেছে ওইটার মাথাটা, সেটা তার দিকে এরকম তাকায় আছে, সে বুঝতে পারছে এবং জিভ বের করছে। আরমান একটু ভয় পেয়ে গেছে এবং ইলেকট্রিকের শকের মতো যা লাগছে সে চিন্তা করলো কিনা আমার কামড় টামড় দিল নাকি। তো সে পিছিয়ে আসছে আস্তে আস্তে। তো তারপরে সে আর কেয়ার করা নেই। তার মামাতো ভাই নাকি সাপটাকে দেখছে, দেখে তাকে হাত ধরে টান দিছে, বলে চলো। তার হাতের মধ্যে কতগুলা ফুল এরকম ছিল, তার মানে একটু অবাক হয়েছে যে এইভাবে নিল কেন। তো তার মামাতো ভাই বলতেছে ফুলগুলা ফালায় দাও। সে বলছে কেন, আমি তো ফুল নিছি ওখান থেকে করার জন্য, গাছ ঝাঁকিয়ে দিলাম কেন। আরে ফালাও, এখানে খারাপই আছে, এটা ঠিক না। তার মানে বলে তুমিও এটি বিশ্বাস করো ম্যান, এইসব কথাবার্তা তুমি এগুলো নিয়ে করতেছো, সাপ থাকতেই পারে একটা গাছে, এটা কোনো বিগ ডিল না। এগুলো বলতে বলতে সে তার মামাতো ভাইয়ের সাথে হেঁটে হেঁটে আসছে। তো মামাতো ভাই একটু গম্ভীর হয়ে গেছে, আর কিছু বলে নাই। তো সে বলছে আরে তোমরা ভূত প্রেত নিয়ে বেশি বিশ্বাস করো। তো তার মামাতো ভাই বলে যে তুমি বিশ্বাস করো না, বলে না আমি ওরকম এতটা মাথা কামাই না, এখানে এগুলো নিয়ে আমার এত কনসার্ন নাই। তো মামাতো ভাই বলছে আরে ওই যে এইখানে দেখছো তুমি আমাদের এইখানে আগে পরিত্যক্ত শ্মশান ছিল, এখানে যে তোমার নিয়ে বসায় রাখি না এক রাত, তুমি বুঝবা ঘটনা কি। তো আরমান হাইসা দেয়, বলে কি আরে চলো আমি যাবো এখানে দেখি। তুমি বলতাম না, মামাতো ভাই বলছে না মোটেই না, ওখানে যাওয়াই যাবে না, আসো তুমি। আরে চলো বলে সে হাত ছাড়াই নিয়ে আরমানের হাত ধরে টানছে, আরমান হাত ছাড়াই নিয়ে হাঁটা দেয় ওদিকে। আরমান নাকি এমনি একটু একরোখা টাইপের ছিল, এবং সে দেখতে বেশ সুদর্শন ছিল, বেশ ভালো ছিল দেখতে, গায়ের রং অনেক ফর্সা ছিল। এই কারণে তার মানে মা এবং তার মামা নানা সবাই তাকে বেশ পছন্দ করতো, তার চেহারাটা মানে একটু ইমপ্রেসিভ ছিল।
আর তাকে কেয়ার করে রাখতো আর কি। যাই হোক, সে যে হাত ছাড়ায় যেত, মামাতো ভাই তাকে তার সাথে সাথে পিছে পিছে আসে। ততক্ষণে আরমান অনেক দূর চলে আসছে। আরমান নাকি দুষ্টমি করে দৌড় দেয়। তার মামাতো ভাই নাকি রাগ করে বলে, আরে তুমি কি শুরু করছো আরমান, তুমি কই যাইতেছো? আরে যাইতেছি সামনে, যে তোমাদের এই শ্মশান, ওখানে গেলে নাকি মানুষ রাত্রেবেলা হয়ে যায়। কি বলো তুমি, চলো ওখান থেকে ঘুরে আসি বলে সে দৌড়েছে। এখন তাকে ধরতে যায়, সে একটু করে দৌড় দেয়। তার হাতের মধ্যে কিন্তু ফুলগুলা মুট করে ধরা, মানে সে দুষ্টমি করতেছে হাতে, ওই যে মানে ফুলগুলা মুট করে ধরে রাখছে, ওই ঘ্রাণ ছুটতেছে, সেই ঘ্রাণটাই তার পছন্দ আর কি। তো সে খানিকটা দৌড়ায় গেছে, মামাতো ভাইও রাগ করে করে তার পিছনে দৌড়ায়, কয়েকবার ধরতে পারেনি। তার মধ্যে, আরমান তুমি কিন্তু একা একা অনেক করতেছো, তুমি এখন চলে গেলে আমি কিন্তু চলে যাব, আমি যাব না। আরমান বলে, আরে না, এই যে সামনে যাবো, এই যে দেখো, ওই যে সামনে দেখা যাইতেছে না, ওই যে নদীর পাড়, ওইখানে দেখা যায়, ওইখানে দাঁড়ায়, ওখান থেকে চলে আসবো আবার। বলছে, আরে ওইখানেই তো শ্মশান ছিল, তুমি ওখানে কেন যাবে এখন? আরে কিচ্ছু হবে না, তোমার কাছে আমি বুঝাইতেছে কিচ্ছু হবে না বলে আরমান বলে, আসো আসো। তো মামাতো ভাই নাকি নিতান্ত অনিচ্ছায়, মানে সে যাইতে চায় নাই, সে তো ওই গ্রামেরই ছেলে, ওইসব জায়গার বদনাম আছে, তো সে যাইতে চায় নাই। তারপরও আরমানের এই সে গেছে আরমানের সাথে সাথে, যে সে বারবার বলতেছে, আরমান তার কাছে আসে না, যে তাকে হাত ধরে যেটা আবার টান দেয়, সে দুষ্টুমি করতেছে বন্ধুদের সাথে যেরকম করতো, জাস্ট লাইক দ্যাট মামাতো ভাইয়ের সাথে এরকম করতেছে। সে মামাতো ভাইকে বলতেছে, আরে আসো। তো মামাতো বলছে, তুমি কাছে আসো। আরে না, অসুবিধা নেই, আসো না বলে সে হাঁটতে হাঁটতে ওদিকে চলে গেছে, একদম নদীর কাছে। তো মামাতো ভাই আবার একটা ডিস্টেন্স রেখে দাঁড়াইছে। সে বলে, আমি আর যাবো না আরমান, তুমি যাবা, আমি কিন্তু তোমার জন্য আছি, কেন বাসা অনেক চিল্লাচিল্লি করবে এই জন্য। তোর তুমি কি শুরু করলা বলে মামাতো ভাই খুব বিরক্তি দেখাইছে। তখন আরমান, আচ্ছা আচ্ছা, চলো চলো আসো, চলো। সে ঘুরে আসতেছে। এই সময় নাকি ওইখানে একটা ইট বা কিছু ছিল, ওইটাতে মানে পা বেঁধে আরমান ধাপ করে পড়ে যায়, মানে একদম পরে উপর হয়ে পড়ে। উপর হয়ে যে পড়ছে, পুরা গায়ের মধ্যে ধুলো টুলো, মানে শুকনা মাখায় গেছে, মাটি টাটি। তো সে উঠছে, ওঠার পর এরকম হাত এরকম ধাড়া টাড়া দিয়ে উঠছে, এবং ওই যে ফুলগুলো পড়ে গেছে ওখান থেকে। তারপর সে 2-3টা ফুল ওখান থেকে পড়ছে, হাত থেকে ওটা টোকাই নিছে। মামাতো ভাই বলছে, দেখছো তুমি এই যে খামাখ একটা আষাঢ়ও খাইলে, এখানে জায়গা ভালো না ভাই, চলো তুমি। বলে চলো। তার মনে মধ্যে, আচ্ছা আচ্ছা চলো চলো, পুরা ময়লা হয়ে গেছি, নোংরা হয়ে গেছি, চলো। বলতে বলতে হাঁটা দিছে। তো হেঁটে আসতেছে, আরমানের নাকে নাকি ওই ফুলের ঘ্রাণটা ব্যাপক ভাবে লেগে আছে। তো সে বলতেছে, আমরা এত দূর চলে আসছি, তার মামাতো ভাইরে বলতেছে, তার মামাতো ভাইয়ের নাম ছিল রবিন। বলছে, রবিন এত দূর চলে আসছি, এখনো কিন্তু দেখো ওই ফুলের ঘ্রাণ আছে। তো রবিন বলতেছে, কই, আমি তেমন একটা পাচ্ছি না, আমার কাছে হালকায় ঘ্রাণ আসতেছে, যে তোমার হাতের ফুল যেগুলো ছিল ওগুলোর থেকে, এমনি কোনো ঘ্রাণ নাই। বলে দুইজনে হাঁটতে হাঁটতে চলে আসতেছে। তো দেখা যাচ্ছে যে রবিন একটু মানে মনক্ষুণ্ণ আরমানের প্রতি, আরমানের আচরণে, মানে সেরকম আশা করে নাই যে তাকে ফাঁকি দিয়ে এরকম দৌড়াবে, সামনে যাবে, বা তার সাথে এরকম খেলবে আর কি, ডজ দেওয়ার খেলার মতো। তার মানে বলছে, আরে মিয়া তুমি কি আমার উপর রাগ করছো নাকি, তুমি তো সিরিয়াস মানুষ। এগুলো বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছে, আরে চিল আউট, এরকম বলতে বলতে যাচ্ছে সামনে। তো হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে চলে আসছে তারা। তো তার যে নানা বাড়ি, এইটা হচ্ছে এরকম একটা জায়গা যে বাসায় রাস্তার থেকে নেমে ঢুকলো ডানে, এবং এই পাশে তার মামাদের বাসা, তার পাশে আরেক মামার বাসা, আর ওই দিক দিয়ে ঘুরে গেলে তাদের ওই মামাদের যে গরু টরু রাখে ওই জায়গাটা, এই পাশে সবজির মাচান টাচান আছে, আর বেশ বড় একটা উঠান, আর ওই পাশে রান্নাঘর, তারপর তাদের স্টোর রুম, তারপরই আর ওই এক কোনায় হচ্ছে বাথরুম, আর এই পাশে একটা তাদের কলপাড় আছে, সেখানে ওই করতো, ওই যে টিউবওয়েল ছিল, টিউবওয়েল দিয়ে মানুষ ইউজ করে আর কি। আর এই বাসারই একদম কর্নারে হচ্ছে গিয়ে একটা ফাঁকা জায়গা ছোট, ওইটা নাকি অনেক পুরানো তাদের বাথরুম ছিল, মানে ওখানে গোসল টোসল করতে, কাজ করতো, ওখানে কুয়া ছিল ইদারা, ওই দ্বারা এখনো ইউজ হয়। এবং ইদারার ওই পাশে অনেক বাঁশঝাড়, মানে ইদারাটাকে ঘিরে রাখছে বাঁশঝাড় দিয়ে। আর এই বাঁশঝাড় এত বড়, প্রায় 2-3 বিঘা জায়গা জুড়ে নাকি বাঁশঝাড়, আর তারপরে হচ্ছে আম বাগান, মানে আমের বাগান ওই পাশে, বিশাল জায়গা। তো ওই জায়গাটাকে মোটামুটি বলা যায় যে একটা ফরেস্ট, ওই মানে সেই কুয়ার ওই পাশে যে জায়গাটা, ওখান থেকে শুরু হয়েছে বাঁশঝাড়, তারপর আম বাগান। আরমানরা বাড়িতে ঢুকেই যে প্রথম যে বাসাটা, এখানে হচ্ছে তার নানা নানিরা থাকে বড় মামার সাথে। তো ওই বাসায় ঢুকলো, ঢোকার পর আরমান ওখানে গেলেই থাকতো হচ্ছে বাইরের দিকে বারান্দা ঘেঁষা রুম আছে, মামাতো ভাইয়ের ওখানে থাকতো। তো ওইখানে যে ঢুকলো, রুমে ঢুকে তার কাছে খুব নোংরা লাগতেছে নিজের কাছে, মানে ওই যে ধুলা ময়লা গুলা লাগছে গায়ে ওগুলা। তো হাত মুখ ধুবে দেখলো যে মামাতো ভাই চলে গেছে, ওই যে তাদের যে চাপকল ওইখানে, যে সে ফ্রেশ হবে, হাত মুখ ধুবে, ওইদিকে চলে গেছে। আরমান কিছুক্ষণ বসে থাকলো, চিন্তা করলো না এইভাবে থাকা যায় না। সে ওই তোয়ালেটা নিল, আর সে জিন্সের শর্টস ছিল ওইটা পরে সে তোয়ালেটা নিয়ে সে বের হয়ে গেছে। গরম তো, গরমের সময় জাস্ট এই জিন্সের শর্ট পরা, খালি গায়ে, কাঁধে সে ওই তোয়ালে নিয়ে বেরিয়েছে, এবং সে ওই ফুলগুলো যে রাখছিল পাশে, হাতে যে কটা নিয়ে আসছে ওগুলো হাতে করে নিয়ে সে বেরিয়েছে। বেরোয় যে সে ওই যে তাদের যে গোসলখানা, যেখানে চাপকল দিয়ে দেখতেছে যে চাপকল চেপে তার মামাতো ভাই হাত মুখ ধুইতেছে।
তো সে মামাতো ভাইকে বললো যে কি কতক্ষণ থাকবা এখানে? তো মামাতো ভাই বলছে আরে আমি শরীর ধুয়ে ফেলতেছি, বাইরে ছিলাম এতক্ষণ, বাইরে গেছি, কি অবস্থা, চ্যাটচ্যাটা হয়ে গেছে শরীর। বলতেছে মামাতো ভাই, তো বলছে আমি যাইতেছি ওখানে ইসের তোমার ইদারার ওখান থেকে যে হাত মুখ দিতেছি। মামাতো বলছে না না ওখানে যাও না, এখানে দাঁড়াও আমি বেরোইতেছি এখনই। এটা বলতে বলতেই ওদিকে হাঁটা দিছে আরমান। তা আরমান হাঁটা দেওয়ার কারণ সে আরমানের কাছে কেন জানি কুয়াটা খুব বেশ পছন্দ হতো। সে দিনের বেলা অনেকবার গেছে ওখানে, হেঁটে গেলে ওখানে যে যারা ওই কাজ করতো বা পানি তুলতো তাদেরকে বলতো যে পানি দাও, হ্যাঁ পানি দাও, তারা বালতি থেকে পানি উঠাই দিলে সে ওখানে বসে হাত মুখ দিত, তার বেশ পছন্দ হইতো। এবং সে ওইখানে দাঁড়ায় গোসলও করছে, সে দিনের বেলা গোসলও করছে ওইখানে। তো সুতরাং তার জায়গাটা বেশ পছন্দ, বেশ অন্যরকম লাগে। তো সে মামাতো ভাইয়ের কথা শুনে নাই, সে ওদের হাঁটা দিচ্ছে ওদিকে, ওই দাঁড়ার দিকে। তো ইদারাটা একদম কর্নারে ঘরের এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই সেই পাশের পুরো অংশটা পার হয়ে গাছ, ওই যে মাচান টাচান এগুলো পার হয়ে ওদিকে চলে গেছে, বাঁ দিকে ঢুকলো ওই জায়গাতে, ওই যে বাঁশঝাড় ঘেরা ওই জায়গাটা। তো দেখতেছে ইদারা ওই জায়গাটা অন্ধকার। সে হাতে করে কিন্তু আরমান কোনো বাতি বা কিছুই আনে নাই, সে জাস্ট ওই যে তার টয়লেটে নিয়ে আসছে আর সাবানটা নিয়ে আসছে। এনে সে ইদারার কাছে দাঁড়ায় একটু অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার কারণ হচ্ছে সে দেখতেছে ইদারার উপরে মুখটা মনে হচ্ছে ডালপালা দিয়ে ঢেকে রাখছে কেউ, মানে এরকম ডালপালা দিয়ে আটকাই দিচ্ছে ওই জায়গাটা মুখ। সে অবাক হলো, কি ডালপালা দিয়ে মুখ আটকানো মানে? সে কাছে গেল, যে ডালটা ধরলো, যে দেখছে বড়ই গাছের ডাল কাটা আছে, বড়ই গাছের ডাল পাতা টাতা শুদ্ধা কেউ দিয়ে রাখছে এটার উপরে মুখের কাছে। তো সে চিন্তা করলো যে এটা কেন দিয়ে রাখছে, আজ এরা কোনো কারণে, হয়তো ওই যে কোনো কুকুর বিড়াল কিছু এসে যেন আমার এখানে না আসে, বা কোনো পাখিটাকে এসে নিচে না পড়ে বা নিচে না যায়, কোনো কিছুর জন্য হয়তো দিছে। এগুলো চিন্তা করতে করতে সে ওই ডালগুলা টেনে নামাইতেছে, বড় বড় ডাল কতগুলা কাটা পাতা সহ সে নামায় ফেললো, পুরা পাশে রাখলো, রেখে সে ওখানে ওই ইটা নিছে, ওই যে বালতি রাখা আছে দড়ি দিয়ে পেঁচানো, মোটা দড়ি দিয়ে, সে বালতিটা নিল, নিয়ে একদম বালতিটা ওই দড়ি শুদ্ধা নিচে ফেলে দিল, শ্বাস করে ওইখানে কাট আছে ঘুরে ঘর করে, যে নিচে বালতিটা ঝপাস করে পানিতে পড়ছে। সে পানিটা টেনে 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 তুললো, তুলে দেখলো যে এক বালতি পানি উঠে আসছে। তো সে খুব খুশি, সে চিন্তা করছে সে গোসল করবে। তো সে একদম বালতির পানিটা মাথার মধ্যে ঢেলে দিল, পুরো নিজের মাথায় ঢাললো আস্তে আস্তে করে, বালতিটা বেশি বড় বালতি না, ছোট বালতি হাত দিয়ে। তো সারা শরীরে পানিতে ভিজে গেছে, আবার বালতি ফেলছে, এদিকে চাঁদের আলোতে ভালোই দেখা যাচ্ছে, এটা সে খুব এনজয় করতেছে। তার কাছে মনে হচ্ছে চাঁদের আলোতে সে গোসল করতেছে, মানে একদম চারিপাশে প্রকৃতি ঘেরা, বাঁশ ঝাড়ের মধ্যে বাঁচা যাচ্ছে হালকা হালকা, হ্যাঁ মানে বেশ সুন্দর লাগতেছে, চাঁদের আলোতে দাঁড়ায় গোসল করতেছে। তো সে আবার বালতি ফেলে পানি তুললো, এবার পানি তুলে সে এবার চিন্তা করলো সাবান মাখবে। তো বালতির থেকে হালকা পানি দিয়ে সাবান মাখতেছে গায়ে। আর ইদারার পানি বেশ আরামদায়ক টেম্পারেচার, মানে ঠান্ডা ঠান্ডা টাইপের, গরমের মধ্যে বেশ লাগতেছে। তো সে ওই এই বাকি বালতির পানি রেখে সে গায়ে সাবান মাখতেছে, একদম সারা শরীরে মাখছে, মুখে মাখছে এরকম। তো সাবান মেখে সে সাবানটা রাখতেছে আন্দাজে এই জায়গায় কেসিংটা আছে, ওই যে সাবানের কেসটা আছে ওখানে রাখতেছে। এই সময় সে হঠাৎ করে একটা ডাক শুনলো, মানে কেমন জানি মনে হচ্ছে যে হলো জায়গার থেকে ডাক আসতেছে, মানে তার নাম ধরে ডাকছে আরমান বলে। চিন্তা করলো নারী কণ্ঠে, খুব অবাক হলো সারি, নারী কণ্ঠে কে ডাকতেছে, হলো কেন, শব্দটা একো হইতেছে কেন? তো তখন সে বালতির পানি দিয়ে মুখ, মানে বালতি থেকে হাত দিয়ে পানি দিয়ে মুখটা ধুইছে, তার মানে চোখে মুখে সাবান ছিল যেটা ধুইছে, ধুয়ে সে তাকায় দেখার চেষ্টা করতেছে। চাঁদের আলো তো বোঝা যায় না, তো মানে গাছগাছালির মধ্যে চাঁদের আলো পড়ছে, ফাঁক ফোকর দিয়ে হালকা আলো আসতেছে, আর এই পাশ দিয়ে খোলা যে জায়গাতে তাদের উঠানে বেরো ওই দিক দিয়ে। তো সে কান পেতে আছে, আবার সে ডাকটা শুনলো। এবার ডাকটা শুনে মনে হয়েছে যে মানে ঠিক তার পেছনে, সে অবাক হলো, পেছনে তো কুয়া। তো সে ঘুরে তাকাইছে, তাকায় কুয়ার কাছে গেছে, তার মনে হচ্ছে কুয়ার পেছন থেকে মনে হয় কেউ ডাকছে, সে মনে করছে। আর মেয়ে মানুষ কে আছে এখানে, আর এখানে তো আসলে সে চিনে না, তার এক মামাতো বোন আছে, সে তো তার সে এইভাবে করে ডাকবে না, দুষ্টমি করবে, করলে অন্যরকম করবে, এরকম করবে না। তো সে একদম কুয়ার কাছে যে চিন্তা করছে কে। এই সময় আবার ডাক আসলো তার নাম ধরে। এইবার মনে হলো যে একদম কুয়ার ভেতর থেকে মানে কেউ ডাকতেছে, শব্দটা এরকম, মনে কুয়ার ভেতর থেকে আরমান আরমান করে। তো তার ভয় লাগছে, আরমানের ভয় লাগছে, বেশ ভয় লাগছে। সে চিন্তা করলো কুয়ার ভেতর থেকে ডাকবে, আর কুয়ার ভেতরে কে আছে। তো সে সাথে সাথে তাড়াতাড়ি ফিরে যে বালতির বাকি পানিটা মাথায় ঢেলে দিচ্ছে, যাতে সাবানটা ধুয়ে যায় শরীর থেকে। ঢালছে যে সাবান ধুয়ে মানে খুব একটা যায় নাই, মানে মোটামুটি আরো পানি ঢালা দরকার। তো সে কনফিউজড আছে কি করবে। সে বালতিটা নিয়ে আবার কুয়ার কাছে যে কুয়ার মধ্যে ফেলবে কিনা চিন্তা করতেছে। এই সময় মনে হলো একটা বাতাস উঠলো কুয়ার ভেতর থেকে, মনে হলো যে কুয়ার ভেতর থেকে একটা দমকা বাতাস উঠলো। আরমান 2 পা পিছায় গেছে, 1 সেকেন্ডে দেখে কুয়ার পাশে একটা মেয়ে মানুষ বসা, ওই যে খুঁটি ছিল, খুঁটি ওই যে যেখানে ওই লাঠি দিয়ে বেঁধে রাখছে, তো 2 খুঁটির মাঝখানে যেখানে দড়ি দিয়ে বাঁধা থাকে আর কি বালতিটা, ওই দড়িগুলো পেঁচানো থাকে।
খুঁটির পাশে একটা মেয়ে এরকম খুঁটি ধরে বসে আছে, চুল ছাড়া সামনে দিয়ে এইভাবে বসে আছে, এবং চাঁদের আলো পড়ছে তার পিঠের উপরে। এখন দেখে বোঝা যাচ্ছে যে মানে এই তার কাপড়টা লাইট কালারের কাপড়, এবং কোন একটা শাড়ি পরা, এবং শাড়িটার একটা পাশ উঠতেছে বাতাসে, এরকম পা বাঁকা করে বসে আছে, পাটা দেখা যাচ্ছে এরকম, এবং মুখটা এরকম ঢাকা। ওই মেয়েটাই তাকে আবার ডাকলো আরমান বলে, এবং সাথে সাথে সে দোলন চাপা ফুলের ঘ্রাণ ব্যাপকভাবে পেল, মনে হলো চারপাশে ছড়ায় গেছে ঘ্রাণটা। এই সময় দেখলো যে বাতাসে মেয়েটার চুল সরে গেছে, চেহারা দেখা যাচ্ছে চাঁদের আলোতে হালকা হালকা, এবং খুব সুন্দর একটা চেহারা এরকম। তো তাকে দেখে হাসতেছে মেয়েটা, এবং তার খিলখিল হাসির শব্দ সে পাইছে। এই সময় তার মামাতো ভাইয়ের ডাক শুনছে পেছন থেকে। সে পেছন ফিরে জাস্ট তাকাইছে, মামাতো ভাই তাকে ডাকতেছে যে আরমান বলে। এই সময় মনে হলো তার গায়ের মধ্যে একটা দমকা বাতাস লাগলো, বেশ ওজন লাগলো। সে ধপ করে ওজন রাখতে না পেরে পড়ে গেল ওইখানে। আরমানের আর কিছু খেয়াল ছিল না, আরমান সব মানে তার সেন্স হারায় ফেলছে। তো তার যখন সেন্স ফিরছে, সে দেখে যে সে বিছানায় শোয়া তাদের ঘরে, এবং তার আশেপাশে তার মামি মামা সবাই একদম হয়ে আছে, এবং তার মামা দোয়া পড়তেছে, এরকম একটা অবস্থা ঘরের মধ্যে, মানে মানুষের খুব টেন্স সবাই। তো সে চোখ মেলার পর বলতেছে যে তুই ঠিক আছিস, তুই ঠিক আছিস? তো দেখতেছে তাকায় যে একজন মৌলানা সাহেব বসা আছে কর্নারে। তো বলতেছে যে তুমি ঠিক আছো, তোমার নাম কি? তখন বলতেছে যে, সে বলতেছে আরমান। তো দেখতে খুব কষ্ট হচ্ছে গলা দিয়ে কথা বলতে। আরমান খুব অবাক হয়ে গেল যে এরকম কষ্ট হচ্ছে কেন গলা দিয়ে কথা বলতে। তো যাই হোক, তাকে বললো যে তুমি শুয়ে থাকো চুপচাপ। আরো দোয়া পড়ে পড়ে ফু দিল। দেখলো মৌলানা সাহেব নিজে দোয়া পড়তেছেন, দোয়া পড়ে 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 তাকে ফু দিচ্ছেন। যাই হোক, আরমান চোখ বন্ধ করলো, ঘুমানোর চেষ্টা, মানে ঘুম এসে যাচ্ছে তার, ঘুমানোর চেষ্টা করতেছে। সে বুঝতেছে না কি হয়েছে, তার মাথার ভেতরে সবকিছু কেমন জানি ঘোলা ঘোলা লাগতেছে। তো পরবর্তীতে সে যখন ঘুম থেকে উঠছে, তখন সে ফ্রেশ, দিনের বেলা, একদম দিনের আলো, এবং দেখলো মামাতো ভাই বসা, তার মামা বসা। বলতেছে ঠিক আছিস, তুই ঠিক আছিস? বলে যে হ্যাঁ, উঠায় খাইতে আয়। তো তাকে নিয়ে আসছে, তার মনে হচ্ছে হাত পা পুরো ব্যথা খুব। যাই হোক, খাইতে নিয়ে বসালো, খাওয়ালো। যাই হোক, পরবর্তীতে ঘটনাটা সে শুনছে কি হয়েছিল। সে যে ওই কুয়ার পাড়ে ছিল, সে যখন পিছন ফিরছে, তার গায়ের মধ্যে মনে হচ্ছে লাফ দিয়ে কেউ পড়ছে। আসলে তাকে পজেস করছিল। ওখানে একটা খারাপ, মানে ফিমেল জিন ছিল, ওইটা ওখানে থাকতো, এবং ওই কুয়াতে নাকি অনেক এরকম কথা আছে। এর জন্য কুয়াটাকে তারা পরবর্তী তারা ওই সময় ব্যবহার করতো না, এবং সন্ধ্যা হইলে ওখানে ওই যে বরইয়ের কাটা, বরইয়ের পাতা দিয়ে ঢেকে দিত। তো আরমান যেহেতু কিছু জায়গা দিয়ে ঘুরে আসছে, যে জায়গাটা অনেক মানে নোটোরিয়াস মানুষের কাছে, ওখানে যে ওই যে দোলন চাপা গাছ, ওই গাছটার আশেপাশে কেউ যায় না সন্ধ্যার পরে। রাতের বেলা ফুলের গন্ধ পেলে তো আরো যায় না মানুষ ওইখানে। ওই জায়গা নিয়ে অনেক কথা প্রচলিত আছে ওই জায়গায়, মানে এটা নোটোরিয়াস গাছটা ওইখানে। তো যেহেতু ওখান থেকে গেছে, ফুল ঝাঁকা দিচ্ছে, ওইখান থেকেই নাকি তাকে আসলে করছিল, মানে কিছু একটা তারপর প্রভাব ফেলছিল। এবং সে যখন এইখানে আসছে, আর সে দেখতে শুনতে তো ভালো ছিল, তো বেশ ভালো ছিল। তো সে যখন নাকি ওই কুয়ার কাছে সে ডাল টাল সরাইছে, এই কারণ নাকি এই সব মিলে তার উপরে এফেক্ট পড়ছে এটা। তো হুজুর বলছে যে তাকে আসলে ওই গাছের ওইখানে ইটা করে নাই, মূল এখান থেকে, এই যে কুয়ার এখান থেকেই খারাপ জিনটা তাকে পজেস করছিল। তো তাকে নাকি ছাড়ানো হয়েছে। তো তাকে যখন ছাড়ানো হয়েছিল, তখন যারা সামনে ছিল তারা দেখছে সে নাকি বাঘের মতো গর্জন করছে, এবং এই কারণে তার গলা ব্যথা ছিল, বাঘের মতো গর্জন করতেছিল ভয়ঙ্কর রকম। মানে সে তাকে রাখা যাচ্ছিল না। মামাতো ভাইরা, তার মামা, সবাই মিলে তাকে চেপে ধরে রাখছিল হুজুর যখন তাকে ছাড়াইছে ওটার থেকে। এবং যাই হোক, তারপর তাকে, এই জন্যই তার শরীর ব্যথা আর কি পুরো। তো তারপরে তাকে ওই খাওয়া দাওয়ার পরে তার মামা বলে যে তোমার সবকিছু গুছাও, তোমার ঢাকায় নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। তো তার মান নাকি বলে কেন, আমি একাই তো যেতে পারি। বলে যে না, তোমাকে আমি নিয়ে যাবো সাথে করে। তো যাই হোক, আরমানের সবকিছু গুছায় তার মামা সহ তাকে নিয়ে আসে ঢাকায়। ঢাকায় আনার পরও নাকি তাকে ওখানকার যে মসজিদের হুজুর ছিল, ওনাকে দিয়ে দেখাইছিল, ঝাড়াইছিল, বলছিল যে এরকম ব্যাপার, এরকম গ্রামে যেরকম পজেস ছিল। তো তাকে ওই যে হুজুর বলে দিছিল যে বিভিন্ন সময়, মানে ওই যে ঠিক আসর আর মাগরিবের ওই যে সময়টা, যে সূর্যাস্তের সময়, যাতে সে ছাদে না উঠে, এবং ওই যে ঘোরাঘুরি না করে ছাদে, এইসব ব্যাপারে রেস্ট্রিকশন দিয়ে দিছিল। যাই হোক, আরমান ওগুলো আর হয় নাই, এবং তাকে অনেক প্র্যাকটিসিং করার চেষ্টা করছিল তার বাবা মা। সে ইভেনচুয়ালি ওই সময় না হলেও নিজে নিজে আস্তে ধীরে সে প্র্যাকটিসিং হয়। বর্তমানে সে নাকি আমেরিকাতে আছে, এবং মোটামুটি ভালোই আছেন, এবং তার ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে। আর এই ছিল আরমানের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায়
17-18 বছর আগের একটি ঘটনা। সময়কাল তখন 2004 কিংবা 5 সাল এরকম হবে। রফিক উদ্দিন প্রায় 15 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাতেন। শহরের হাসপাতাল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের রাস্তা কোথায় তাকে যেতে দেওয়া হয়নি। রাতের ডিউটি অবশ্য তার কাছে নতুন কিছুই ছিল না, বরং অন্য ড্রাইভাররা যখন গভীর রাতে রোগী নিয়ে দূরের কোনো হাসপাতালে যেতে চাইতো না, তখন রফিক উদ্দিন বলতেন, গাড়ি তো চালাতেই হবে, মানুষ বিপদে পড়লে রাত দিন দেখে আসে না। কিন্তু সেই রাতের পর রফিক উদ্দিন আর কখনো রাতের ডিউটি করতে চায়নি। ঘটনাটি ছিল বর্ষার এক রাতের। সেদিন প্রায় 2:30টা। হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স নিয়ে বসেছিলেন রফিক উদ্দিন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হাসপাতালের গেটের সামনে পানি জমে ছোটোখাটো পুকুরের মতো হয়ে গেছিল। হঠাৎ একজন হাসপাতাল কর্মী দৌড়ে এসে বললেন, রফিক ভাই, একটা লাশ নিয়ে যেতে হবে। রফিক উদ্দিন অবাক হয়ে বললেন, এত রাতে কোথায়? লোকটি একটা গ্রামের নাম বলল। গ্রামটা ছিল শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তার উপর সেই গ্রামের শেষ অংশে যেতে হলে একটা পুরনো বাঁশের সেতু পার হয়ে যেতে হয়। রফিক উদ্দিন একটু চুপ করে বললেন, ঠিক আছে, গাড়িতে লাশ ওঠান, আমি যাচ্ছি। কিছুক্ষণ পরে লাশটি অ্যাম্বুলেন্সের পেছনে রাখা হলো। সঙ্গে যাওয়ার কথা ছিল মৃত ব্যক্তির একজন আত্মীয়, কিন্তু শেষ মুহূর্তে সেই আত্মীয় বলল, ভাই, আপনি লাশটা নিয়ে যান, আমরা পরে আসছি। রফিক উদ্দিন বললেন, আপনারা আসবেন না? আত্মীয় স্বজনরা বলল, আসবো, আগে বাড়ির লোকজনকে খবর দিতে হবে। রফিক উদ্দিন আর কিছু বললেন না। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে তিনি দ্রুত গাড়িতে উঠে বসলেন এবং ইঞ্জিন স্টার্ট দিলেন। রাত তখন প্রায় 2:45 কিংবা 50 এরকম। বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্সের লাল নীল বাতি জ্বলতে জ্বলতে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। শহরের রাস্তা পেরিয়ে যখন গ্রামের রাস্তা ধরলেন, তখন চারপাশটা ছিল একবারে নিস্তব্ধ অন্ধকার। বৃষ্টির শব্দ, অ্যাম্বুলেন্সের ইঞ্জিন আর মাঝে মাঝে দূরে কোনো কুকুরের ডাক, এই তিনটে শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল। প্রায় 20 মিনিট যাওয়ার পর রফিক উদ্দিন প্রথম অদ্ভুত ব্যাপারটি লক্ষ্য করলেন। অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিক থেকে যেন খুব হালকা একটি শব্দ আসছে, টক টক করে। তিনি পেছনের মিররে তাকালেন। পেছনে লাশটি সাদা কাপড়ের ঢাকা অবস্থায় পড়েছে। সেখানে আর কোনো কিছুই দেখা গেল না। রফিক উদ্দিন নিজেকে বোঝালেন, হয়তোবা বৃষ্টির পানির শব্দ হবে। তিনি গাড়ি চালাতেই থাকলেন। কিছুক্ষণ পর শব্দটি আবার হলো, টক টক করে। এবার শব্দটা আগের চেয়ে খুব পরিষ্কার। রফিক উদ্দিনের হাত স্টিয়ারিংয়ের উপর শক্ত হয়ে জমে গেল। তিনি গাড়ি থামাবেন কিনা একটু ভাবছিলেন, কিন্তু চারপাশে তাকিয়ে দেখলেন রাস্তার দুই পাশে বিশাল গাছ আর অন্ধকার। তিনি থামলেন না, আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা ক্ষীণ শব্দ ভেসে এল, ভাই। রফিক উদ্দিনের বুকের ভেতর যেন ধক করে উঠল। তিনি সজোরে ব্রেক কষলেন। অ্যাম্বুলেন্সটি থেমে গেল। কিছুক্ষণ তিনি নিঃশব্দে বসে রইলেন। তারপর সাহস করে পেছনের দিকে তাকালেন আর বললেন, কে? কিন্তু পেছন থেকে যেন কোনো উত্তর নেই। তিনি আবারও বললেন, কেউ আছেন? কিন্তু তখনও সেখানে নীরবতাই ছিল। রফিক উদ্দিন ধীরে ধীরে গাড়ির পেছনের দরজার কাছে গেলেন। দরজা খুলতেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা মুখ যেন তার মুখে এসে লাগলো। ঝাপটা বাতাস তার মুখে এসে যেন লাগলো। ভেতরের লাশটা আগের মতোই পড়ে আছে। তিনি কাপড়ের উপর তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, কোনো নড়াচড়া নেই। তিনি দরজা বন্ধ করে আবার চালকের আসনেই ফিরে গেলেন। তিনি এবার নিজেকে বোঝালেন যে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত রাতে এসব আমি কি শুনছি। তারপর তিনি আবারও গাড়ি চালাতে শুরু করলেন, কিন্তু এবার
আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। অ্যাম্বুলেন্সের ডিজিটাল ঘড়িতে সময় দেখা যাচ্ছিল 3:17। রফিকুদ্দিন কিছুক্ষণ পর সেখানে আবারও তাকাল। ঘড়িতে তখন প্রায় 3:17। তিনি একটু অবাক হলেন। আরও 5 মিনিট গাড়ি চালানোর পর দেখলেন যে সময়টা চেঞ্জ হলো না, সময়টা যা বাড়ল না। ওই 3:17 যেন ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এই দেখে রফিকের বুকের মধ্যে যেন এক অস্বস্তি তৈরি হলো। তিনি রাস্তার দিকে তাকিয়ে দেখলেন সামনের রাস্তা যেন হঠাৎ করে কুয়াশায় ঢেকে যাচ্ছে। বৃষ্টিটা একটু কমে গেছে, কিন্তু কুয়াশা এত ঘন যে হেডলাইটের আলো বেশি দূর পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তিনি ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, সাদা পোশাক, মাথা নিচু। রফিকুদ্দিন ভাবলেন হয়তো কোনো গ্রামের পথচারী। তিনি গাড়ির গতি কমালেন। লোকটি হাত তুলল। রফিকুদ্দিন তাও সেখানে আর গাড়ি থামালেন না। ঠিক তখনই লোকটি অ্যাম্বুলেন্সের দিকে মুখ তুলল। রফিকুদ্দিনের চোখ যেন সেখানেই আটকে গেল। লোকটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ যেন সরাসরি অ্যাম্বুলেন্সের ভিতরের দিকেই তাকিয়ে আছে। রফিকুদ্দিন গাড়ি আরো দ্রুত চালালেন। কয়েক সেকেন্ড পর যখন তিনি পেছনের মিররে তাকিয়ে দেখলেন সেখানে লোকটি আর নেই। ঠিক তার কিছুক্ষণ পরেই তার পেছন থেকে একটি শব্দ ভেসে এলো, টক টক করে। মনে হলো যে শব্দের সঙ্গে কাপড় ঘষার মতো আওয়াজ শোনা যাচ্ছে। রফিকুদ্দিন আর নিজেকে কোনোভাবেও সামলাতে পারল না। তিনি রাস্তার একপাশে গাড়ি থামিয়ে দিলেন। তিনি গাড়ি থেকে নেমে পিছনের দরজা খুললেন। লাশটি তখন একই জায়গায়, কিন্তু এবার সাদা কাপড়ের একপাশে মেঝের দিকে ঝুলে আছে। রফিকুদ্দিন কাপড়টা ঠিক করে দিলেন। তারপর দরজা বন্ধ করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে খুব নিচু স্বরে কেউ বলল, আমাকে বাড়ি নিয়ে যান। রফিকুদ্দিন পিছনে ঘুরে দাঁড়ালেন, কিন্তু তিনি দেখতে পেলেন তার পেছনে কেউ নেই। তিনি আবারও দ্রুত দরজা বন্ধ করে চালকের আসনে ফিরে এলেন। এবার তার কপালে ঘামে ভিজে গেছে। তিনি গাড়ি স্টার্ট দিলেন, কিন্তু অ্যাম্বুলেন্স যেন আর স্টার্ট নিচ্ছে না। একবার, দুবার, তিনবার, কোনোভাবেও যেন গাড়ি স্টার্ট নিচ্ছে না। আর চারপাশে ছিল অদ্ভুত নিস্তব্ধতা। তার ঠিক কিছুক্ষণ পরেই অ্যাম্বুলেন্সের পেছন থেকে আবারও টকটক করে একটি শব্দ ভেসে এল। রফিকুদ্দিন এবার আর গাড়ি থেকে নামলেন না। তিনি খুব দ্রুত মোবাইল ফোন বের করে হাসপাতালের নাম্বারে ফোন করার চেষ্টা করলেন, কিন্তু তিনি দেখতে পেলেন যে তার ফোনে নেটওয়ার্কের একটি খুঁটিও নেই, মানে ওখানে নেটওয়ার্কই নেই। আর তখনই তিনি সামনে তাকিয়ে দেখলেন রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা, একদম স্থির হয়ে। রফিকুদ্দিন হর্ন দিলেন, কিন্তু লোকটি যেন হর্ন শোনার পড়লেও সেখান থেকে আর নড়ল না। লোকটি ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে সামনে এগোতে শুরু করল। রফিকুদ্দিন ভয়ে স্টিয়ারিং শক্ত করে ধরে রইলেন। লোকটি গাড়ির সামনে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে মাথা তুলল। রফিকুদ্দিনের মনে হলো লোকটির মুখ যেন কুয়াশার মধ্যে মিলিয়ে আছে, কোনো স্পষ্ট মুখ নেই, শুধু অন্ধকার একটা কালো অবয়ব। হঠাৎ অ্যাম্বুলেন্স নিচ থেকে স্টার্ট হয়ে গেল। রফিকুদ্দিন চমকে উঠলেন, আর গাড়ি যেন নিজের ইচ্ছায় সামনের দিকে ছুটে গেল। তিনি ব্রেক চাপলেন, কিন্তু গাড়ি যেন থামছে না। এর পরপরই হঠাৎ গাড়িটা থেমে যায়, তার কন্ট্রোলে গাড়িটা চলে আসে। রফিকুদ্দিন আর সেখানে এক সেকেন্ডও দেরি না করে খুব দ্রুত গাড়ি চালিয়ে যেখানে লাশটি না পৌঁছিয়ে দেওয়ার কথা, তিনি খুব দ্রুত সেই জায়গায় চলে যান। এবং তিনি আর কাউকে কোনো কিছু এসব ব্যাপারে খুলে বলতে পারেন না। তিনি খুব দ্রুত লাশটা নামিয়ে দিয়ে ওনার পাওনা টাকা নিয়ে উনি খুব দ্রুত ওই রাস্তা ধরেই
আসার সময় তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তিনি খুব দ্রুত হাসপাতালে চলে আসেন এবং তার পরিবারের কাছে ঘটনাটি খুলে বলেন। এরপর থেকে আর কখনো রফিকুদ্দিন রাতের বেলা একা অ্যাম্বুলেন্স চালাতে সাহস পাননি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।